আসসালামু আলাইকুম ডিয়ার ফার্স্ট প্রফ এক্সামিনি সবাইকে স্বাগতম আজকে লাইভ ক্লাসে। আজকে এন্ডোক্রাইনের চতুর্থ ক্লাস এবং আজকে আমরা কথা বলবো এনজাইম সিক্রেটস ফ্রম দ্য প্যানক্রিয়াস এন্ড প্যারাথাইরয়েড এনজাইম। ওকে, সো আমরা যদি স্টার্ট করি ফ্রম দ্য বিগিনিং, দ্য এনজাইম সিক্রেটস ফ্রম দ্য প্যানক্রিয়াস। সো আমরা কিন্তু বলেছিলাম যে গ্ল্যান্ডের মধ্যে আমরা এইভাবে বলবো যে এন্ডোক্রাইন পোর্শন অফ দ্য প্যানক্রিয়াস এভাবে, অথবা আমরা বলবো যে from the islets of Langerhans of the pancreas. সো আমরা আগে যদি একটা কথা বলি যে একটা প্যানক্রিয়াসের মধ্যে কি কি পোর্শন থাকে। দো দ্য প্যানক্রিয়াটিক মানে প্যানক্রিয়াস ইজ আ মিক্স গ্ল্যান্ড, এখানে কিন্তু বোথ এনজাইমো সিক্রেশন হচ্ছে এন্ড হরমোনাল সিক্রেশন হচ্ছে। সো এটার কিন্তু হিস্টোলজিক্যালি দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে যে এখানে কিছু অ্যাসিনাই থাকবে এবং কিছু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নেম সেল থাকবে। এই অ্যাসিনাই থেকে নরমালি আমরা ডাইজেশনে যে এনজাইম গুলো পাই সেই জিনিসগুলো রিলিজ হয়, অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক ও লাইপোলাইটিক এই জিনিসগুলো। আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কিন্তু এনজাইম সিক্রেশন হয়। সো টুডে উইল ডিসকাস অ্যাবাউট দ্য এনজাইম সিক্রেটস ফ্রম দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখন এখানে যদি আমরা টিচার কোয়েশ্চেন করতে পারে ভাইবাতে যে এখানে নেম দ্য সেল অফ দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এন্ড দ্য সিক্রেশন অফ দেম। সো এরকম কোয়েশ্চেনটা তোমার কার্ডে থাকতে পারে অথবা টিচার নরমালিও আস্ক করতে পারে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কি কি হরমোন সিক্রেশন হয়। সো এখানে তুমি অ্যান্সারটা এভাবেই করবা যে এটার মধ্যে তুমি বলবা জেনারেলি ইট প্রেজেন্ট 4 টাইপ অফ সেল, 4 ধরনের সেল থাকতে পারে। এর মধ্যে মেজরিটি হচ্ছে বিটা সেল, দেন আলফা সেল থাকবে, পিপি সেল থাকবে আর গামা সেল থাকবে। যদি এখন আমি পার্সেন্টেজ অনুযায়ী বলি, মেইনলি যেটা লার্জ অ্যামাউন্টে থাকে সেটা হচ্ছে বিটা সেল। বিটা সেলের মেইনলি তোমার 60%ই থাকে বিটা সেল, এন্ড রিমেইনিং এর মধ্যে 25% থাকবে হচ্ছে আলফা সেল, 10% থাকতে পারে গামা সেল, আর কিছু অংশ থাকবে সেটা হচ্ছে পিপি সেল। এখন আমরা আজকে কি করব, আজকে আমরা মেইনলি এই ক্লাসগুলো আজকের ক্লাসে এই হরমোন গুলা কিভাবে কাজ করছে, কোনটার ফাংশন কি, রেগুলেশন কি, এগুলাই কথা বলবো মেইনলি আজকের ক্লাসটা। যেহেতু প্যারাথাইরয়েড এন্ড hormone secretes from the islets of Langerhans, so mainly these things are important for the written, but তোমরা সবাই জানো যে ইনসুলিনটা কিন্তু ভাইবাতেও ইম্পর্টেন্ট, কারণ ইনসুলিনের কিন্তু একটা মেজর পোর্শন আছে ব্লাডের গ্লুকোজটা রেগুলেশনের জন্য। সো ইটস ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য ভাইবা। এখন আমি বললাম যে বিটা সেল, আলফা সেল, গামা সেল এন্ড পিপি সেল। এর মধ্যে বিটা সেল বলেছি 60% এবং এটা সিক্রেট করবে হচ্ছে ইনসুলিন। দেন বলেছি যে আলফা সেল হচ্ছে 25%, এটা সিক্রেশন করবে হচ্ছে গ্লুকাগন। আর গামা সেল থেকে হচ্ছে গামা সেল থেকে বলেছি যেটা সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন বলেছি। আর পিপি সেল হচ্ছে প্যানকেটিক পলিপেপটাইড। এখন মেইনলি আমরা আজকে ডিসকাস করবো অ্যাবাউট দ্য ইনসুলিন। মেইনলি ইনসুলিন নিয়ে কথা বলবো আর পাশে আমরা গ্লুকাগনটাকে রাখবো, যেহেতু দুটার ফাংশন একটু অপোজিট। সো এখন যদি আমরা একটু ভাবি ইনসুলিনটা নিয়ে, ইনসুলিনটার যদি আমি ওকে একটা টার্মে যদি বলতে যাই, ইনসুলিন হচ্ছে একটা কি করে, ও হচ্ছে অ্যানাবলিক যে প্রসেস গুলো আছে, সিনথেসিস প্রসেস আছে, সেই জিনিসগুলোকে বাড়িয়ে দিবে। ধরো একজন মানুষ খাবার খেলো, মিলের পরে তার কি হবে, তার বডিতে ডাইজেশন করার পরে অ্যাবজর্পশনের মাধ্যমে তার বডির গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এই জিনিসগুলো বেড়ে যাবে। সো ইনসুলিনের কাজ হবে মেইনলি, এটা কখন কাজ করে, আফটার আ মিল, তখন ইনসুলিন সিক্রেশনটা হবে এবং ফাইনালি এটা আমার যে গ্লুকোজকে একটা স্টোরেজ ফর্মে রাখবে, গ্লাইকোজেন। তারপরে প্রোটিনের আমি যে অ্যামিনো অ্যাসিডটা পাবো সেখান থেকে ইনক্রিজেস দ্য সিনথেসিস অফ প্রোটিন, এবং এই প্রোটিনের সিনথেসিসকে বাড়াবে। এর পাশাপাশি সে কি করবে জানো, ফ্যাটটাকে স্টোর করে রাখবে। এবং আরেকটা স্পেশাল কাজ করবে, যখন ধরো একটা মানুষ এক্সেসিভ পরিমাণের কার্বোহাইড্রেট ইনটেক করলো, সো ওই এক্সেসিভ পরিমাণের কার্বোহাইড্রেটটা কিন্তু ফাইনালি গ্লাইকোজেন হয়ে স্টোর থাকছে, বাট যখন 5 to 6 ফোল্ডটা ইনক্রিজ করে ফেলবে, লাইক একটা অ্যামাউন্টের পরে, তখন আর সে গ্লাইকোজেন হিসেবে স্টোর করবে না। তখন কি করবে, ওই এক্সেস যে গ্লুকোজটা থাকবে সেটাকে সে ফ্যাট হিসেবে অ্যাডিপোজ টিস্যুতে স্টোর করে রাখবে। ওকে, সো বেসিক কথাবার্তা এতটুকু। এখন আমরা চলে যাব যে সিনথেসিসে, ঠিক আছে, ইনসুলিনের কেমিস্ট্রিটা কি এন্ড হাউ ইট সিনথেসাইজ ফ্রম দ্য বিটা সেল। সো ইনসুলিনের কেমিস্ট্রি যদি আমি বলি, ইটস আ প্রোটিন, ঠিক আছে, এটা হচ্ছে একটা, তুমি প্রোটিন বলতে পারো বা পলিপেপটাইড বলতে পারো। ইটস আ প্রোটিন এন্ড পলিপেপটাইড বেসড হরমোন, এবং এখানে ইট মেইনলি কম্পোজড অফ 2 চেইন A and chain B. চেইন A is consist of 21 অ্যামিনো অ্যাসিড। চেইন A এর মধ্যে 21টা অ্যামিনো অ্যাসিড থাকবে এবং চেইন B তে 30টা থাকে। সো দেখো দুইটা চেইন, অফকোর্স এরা তো
হচ্ছে কোনো কিছু দিয়ে বাইন্ড না থাকলে কাজ করবে না। সো এখানে একটা ডাইসালফাইড বন্ড থাকে, এটা ইম্পর্টেন্ট, টিচার শুনতে চায় যে কয়টা চেইন থাকে এবং চেইন গুলো কি দিয়ে বাইন্ড করা থাকে, সেটা হচ্ছে ডাইসালফাইড বন্ড। এখন তুমি কিভাবে এটাকে ইনঅ্যাক্টিভেট করে দাও? যদি কোনো কারণে আমি ডাইসালফাইড মানে বন্ডটাকেই ভেঙে দেই, তাহলে কিন্তু আমার এই ইনসুলিনটা আর কাজ করবে না। এটা হচ্ছে বেসিক কথা যে ইনসুলিন ইটস আ পেপটাইড অর পেপটাইড হরমোন and it consists of two chain, chain A and chain B, and these two chain are connected by the disulfide bond. Chain A is consist of 21 amino acid and chain B is consist of 30 amino acid. এতটুকু কথার পরে এখন আমরা মেইনলি চলে যাব সিনথেসিসে। এই যে ফাইনাল আউটকাম যে চেইন A and চেইন B they are connected by the disulfide bond, এটা কি অ্যাকচুয়ালি এভাবেই সিনথেসিস হলো নাকি আর কোনো প্রসেসের মধ্যে দিয়ে গেল? এটা কি ইন্টারেস্টিং না? অফকোর্স আই থিংক ইটস ভেরি ইন্টারেস্টিং। দেখো আমরা কিন্তু নর্মালি যখন হরমোনের কথা বলেছিলাম যে হরমোনটা কিভাবে সিনথেসিস হয়, ওই জায়গাতে আমরা যে বেসিক কথাগুলো বলেছিলাম যে স্টেপগুলা, এখানেও কিন্তু সিমিলার। তাই এই কারণে কিন্তু ওই ক্লাসটা বলেছিলাম ইম্পর্টেন্ট। সো তোমরা, আমি আজকে একটু শর্টে যাব, একটু কনসাইজ করে বলার ট্রাই করবো, বিকজ আমরা এই জিনিসগুলো আরো আগে ডিসকাস করে ফেলেছি। সো আমরা জানি যে ট্রান্সলেশনের কি হয়, ট্রান্সলেশনে যেটা হবে যে ফ্রম দ্য অ্যামিনো অ্যাসিড প্রোটিন সিনথেসিস হবে, যেহেতু বলেছি ইনসুলিন নিচে একটা পেপটাইড। সো ট্রান্সলেশনে কোথায় হয়? রাইবোসোমে হবে। সো রাইবোসোমে আফটার ট্রান্সলেশন তারা কি ফর্ম করবে? তারা ফর্ম করবে হচ্ছে প্রি প্রো হরমোন, যেটা বলেছি আগেই যে প্রি প্রো হরমোনটা সে সিনথেসিস করলো একদম ইনিশিয়াল ফেজে। আফটার দ্যাট কি হবে? এই প্রি প্রো হরমোনটা চলে আসবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এসে সে কি করবে? সে নতুন একটা কাজ করবে, সে এই প্রি প্রো হরমোনকে কনভার্ট করবে ইনটু প্রো হরমোন। মনে রাখবা। এখন what is the difference between this pro hormone and activated hormone? এই যে প্রো হরমোন, সেখানে কি থাকে জানো? নর্মালি যে দুইটা চেইন থাকার কথা সেখানে দুইটা না থাকে না, এখানে থাকে তিনটা, এ বি সি, তিনটা চেইন থাকে। এখন আমাকে অফকোর্স যদি আমি ফাংশনিং করতে চাই ইনসুলিনটাকে, তাহলে আমাকে আরো কিছু প্রসেস করতে হবে, যার কারণ এবং ওই প্রসেসের মাধ্যমে আমার চেইন সিটাকে ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে, তাহলেই না আমার ইনসুলিনটা অ্যাক্টিভেটেড হবে। এই যে প্রো হরমোন হয়েছিল, এই প্রো হরমোনটা এরপর আমি জানি যে ওর একটা প্যাকেজিং লাগবে। সো প্যাকেজিং কিন্তু অফকোর্স সে অ্যাক্টিভেটেড ফর্মেই হবে। সো মেইন কাজটা কিন্তু আমার এই জায়গাটাই হবে যে এটা কি করতে হবে? ট্রান্সপোর্ট তোমার হচ্ছে চেঞ্জ করতে হবে ফ্রম দা প্রো হরমোন টু অ্যাক্টিভেটেড ইনসুলিন, মানে প্রো ইনসুলিন টু অ্যাক্টিভেটেড ইনসুলিন। কিভাবে করব? এখানে যে প্রসেসটা হয় সেই জায়গায় যেটা হয় যে সি পেপটাইড চেইনটা সরে আসে, বাট ও কিন্তু ওই গোলজি কমপ্লেক্স যে ভেসিকলটা ফর্ম করে, ওই ভেসিকলের মধ্যে কিন্তু অ্যাক্টিভেটেড ইনসুলিন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সি পেপটাইড দুইটাই থাকে। বোঝা গেছে যে প্রথমে ফর্মেশন হলো প্রি প্রো হরমোন, আফটার দ্যাট উইল গেট দ্য প্রো হরমোন, এন্ড প্রো হরমোন কনসিস্ট অফ চেইন A, চেইন B and চেইন C. So this chain C is it's non-functional, এটা কোনো ফাংশনিং নাই। So for the activation of the ইনসুলিন আমরা কি করব? চেইন সিটাকে সরাই ফেলবো, যার কারণে তখন আমার যে এ আর বি চেইনটা থাকবে, এই দুইটা ডাইসালফাইড বন্ড দিয়ে অ্যাটাচ হয়ে অ্যাক্টিভেটেড ইনসুলিনে কনভার্ট হবে। এই কনভার্সনটা হবে কি? যখন প্রো হরমোনটা একটা ভেসিকলের মধ্যে যে থাকতে চাইবে। বলেছি যে ভেসিকলের মধ্যে কিন্তু অ্যাক্টিভেটেড ইনসুলিন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সি পেপটাইড দুইটাই থাকবে। এখন দেখো, সি পেপটাইড আমি ভাবতে পারি যে সি পেপটাইড কেন দরকার? এটা হচ্ছে একটা ভাইবার প্রশ্ন যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সি পেপটাইড। সো এই সি পেপটাইড অ্যাকচুয়ালি কি হয় জানো? সি পেপটা তোমার বডিতে যেই অ্যামাউন্টের ইনসুলিনটা সিক্রেশন হচ্ছে, সেই অ্যামাউন্টই সি পেপটাইড সিক্রেশন হবে। কারণ ওই যে একটাই তো ভেসিকল, যতগুলা ভেসিকলটা তোমার মেমব্রেনের সঙ্গে ফিউজ হয়ে সিক্রেশন করবে, সেম অ্যামাউন্টের কিন্তু ইয়াটাও সিক্রেশন হবে, সি পেপটাইড সিক্রেশন হবে। এখন ধরো একটা মানুষ, তার ডায়াবেটিক্স হয়েছে, বা তার কাছে মনে হচ্ছে তার সিমটম দেখে হচ্ছে গিয়ে ডক্টর ডায়াগনোস করলো যে তার হচ্ছে গিয়ে বডিতে ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে তার ইনসুলিনটা ঠিকমতো কাজ করতেছে না। এখন ডক্টর তো তাকে একটা মেডিসিন দিবে, অফকোর্স আমরা জানি মেডিসিনের ডোজ থাকে। এখন এই যে সি পেপটাইডটা, এটা আমরা হচ্ছে রেডিও ইমিউনো অ্যাসিড দিয়ে টেস্ট করতে পারবো যে তার বডিতে কতটুকু পরিমাণের পেপটাইড সিটা সিক্রেশন হচ্ছে। যদি আমি এই সি পেপটাইডকে ইভালুয়েট করতে পারি যে এতটুকু সিক্রেশন হচ্ছে, দ্যাট মিনস আমি বলে দিতে পারি যে এটার সেম অ্যামাউন্টে আমার ইনসুলিনটা সিক্রেশন হচ্ছে, তাই না? সো এটা কি করে যে এই যে সি পেপটাইড, we can detect the C peptide by radio immunoassay, and that will help us to assess the insulin status of the পেশেন্টের ইনসুলিন স্ট্যাটাসটা আমরা অ্যাসেস করতে পারবো যে কতটুকু হচ্ছে। তার উপর ডিপেন্ড করে ডক্টর তাকে প্রেসক্রাইব করবে দ্য ডোজ অফ ইনসুলিন, তার কতটুকু ডোজ দরকার।
ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে ধরো আমি যদি বলি যে ইনসুলিনটা তো সিক্রেশন হবে ফ্রম দা বিটা সেল, এরপর সে চলে যাবে ব্লাডে। এখন ব্লাডে যে অফকোর্স তাকে সে তো সবসময় থাকবে না। এখন এটা কিভাবে ব্লাড দিয়ে ট্রান্সপোর্ট হবে এবং এটার ফাইনাল যে মেটাবলিজম এটা কিভাবে হয়? সো প্রথম কথা হচ্ছে, যেহেতু ও একটা পেপটাইড হরমোন, সো এটা কি করবে, ইট ডাজ নট বাউন্ড উইথ দ্য প্লাজমা প্রোটিন, এটা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে না, ও ফ্রিলি যাবে। আর আমরা একটা বেসিক কথা থেকে জানি যে যেই হরমোনগুলো ফ্রিলি যায় তাদের কিন্তু হাফ লাইফটা অনেক কম হয়, কারণ তারা খুব ফাস্ট ফাস্ট কি হয় মেটাবোলাইজড হয়ে যায়, যেহেতু তারা কোনো কিছুর সাথে বাইন্ড থাকতেছে না, কেউ তাদেরকে ধরে রাখার ট্রাই করতেছে না। এবং দেখা গিয়েছে এই যে ইনসুলিন, এটার যে হাফ লাইফ সেটা মোটামুটি 6 মিনিটের মতো। আর যদি বলি যে পুরো ক্লিয়ারেন্স হইতে তোমার 10 to 15 আর অনেকে বলে 15 to 20 মিনিট সময় লাগে। সো দেখছো একটা জিনিস, ইনসুলিনটা কিন্তু খুব হাইলি মানে খুব ফাস্ট আমার ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে ফ্রম দ্য বডি। এখন এটা কিভাবে হয়? আইদার যেহেতু এটা ফ্রি ইন দ্য ব্লাড, এটা হচ্ছে ট্রান্সপোর্ট করে ফ্রি ফর্মে, সো এটা কিন্তু ব্লাডের মধ্যে থেকে একভাবে সে ইউরিন ফিল্ট্রেশন হয়ে বের হয়ে যেতে পারে। আদার কি করতে পারে, ও এগেইন লিভারে যেতে পারে, লিভারে যে সেখানে যে একটা এনজাইম থাকবে, এনজাইমের নামটা হচ্ছে তোমার ইনসুলিনেজ। এই ইনসুলিনেজ এনজাইমটা কি করবে, ইনসুলিনটাকে মেটাবোলাইজ করে ফেলবে এবং ফাইনালি এটা হচ্ছে এক্সক্রিট করে ফেলবে। ওকে, সো আশা করি এটা বোঝা গেছে। ওকে, নাও উইল ডিসকাস অ্যাবাউট দ্য মেকানিজম, যে কিভাবে সে সিক্রেশন হচ্ছে, দ্য সিক্রেটরি মেকানিজম অফ ইনসুলিন ফ্রম দ্য বিটা সেল। আচ্ছা, সো আমি কিন্তু প্রথমে একটা কথা বললাম যে ইনসুলিনটা সিক্রেশন বেড়ে যায় আফটার আ মিল। এখন এটা কিভাবে অ্যাকচুয়ালি বাড়ে, খাওয়ার পরে কি কি চেঞ্জ আসে যার কারণে ইনসুলিন সিক্রেশন হবে আর আদার সময় ইনসুলিন সিক্রেশন হবে না? ধরো যে একটা বিটা সেল, ঠিক আছে, বিটা সেল কি একটা সেল, তো সেলের মধ্যে সেল মেমব্রেন থাকে, আমরা জানি মেমব্রেনের মধ্যে অনেকগুলা পাম্প থাকে, কিছু ট্রান্সপোর্টার থাকে, তাই না? গ্লুকোজ ট্রান্সপোর্টিং এর জন্য অনেক থাকে, লাইক গ্লুট2 থাকতে পারে, গ্লুট4 থাকতে পারে, গ্লুট1 থাকতে পারে, এগুলা কিন্তু আমরা জানি। এখন ধরো আমি কি করলাম, আফটার আ মিল আমি অনেক কার্বোহাইড্রেট ইনটেক করলাম, ইনটেক করার ফলে আমার যে ডাইজেশন হলো অ্যাবজর্পশন হলো, এখান থেকে আমি ফাইনালি এন্ড প্রোডাক্টটা পাবো কিন্তু ফ্রম দ্য কার্বোহাইড্রেট, আমি কিন্তু গ্লুকোজ পাবো। সো আমি বলতে পারি যে আফটার এ মিল আমার ব্লাডে কিন্তু গ্লুকোজের কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে একদম ইনিশিয়াল ফেজে, বিফোর দ্য অ্যাক্টিভেশন অফ ইনসুলিন আমার গ্লুকোজের কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে। এই গ্লুকোজের কনসেন্ট্রেশনটা বেড়ে গেলে অফকোর্স ও কিন্তু ব্লাড সার্কুলেশনের মাধ্যমে ও চলে যাবে ওই যে বিটা সেল ছিল সেই জায়গাটায়। বিটা সেলে যে ও কি করবে, গ্লুট যে ট্রান্সপোর্টার আছে সেটার মাধ্যমে সে সেলের ভিতরে ঢুকে যাবে। এন্ড তোমার একটা জিনিস জানো যে এই যে গ্লুকোজটা ও কিন্তু খুব ইজিলি ডিফিউজ করতে পারে, লাইক ও ভিতরে ঢুকতে পারে বের হইতে পারে। সো এটাকে যদি আমি ট্র্যাপিং করতে চাই সেলটার মধ্যে, অফকোর্স আমাকে ওটার একটা চেঞ্জ করতে হবে, গ্লুকোজটাকে একটু চেঞ্জিং একটা ফর্মে আনতে হবে। এই চেঞ্জিং ফর্মটা কি, আমরা গ্লুকোজটাকে কনভার্ট করব গ্লুকোজের ফসফোরিলেশন করব বাই দ্য এনজাইম নেম গ্লুকোকাইনেজ। এখন এটাকে করলে কি হবে, গ্লুকোজ 6 ফসফেট ফর্মেশন হবে। এই 6 ফসফেটের মানে স্পেশাল ক্রাইটেরিয়াটা হচ্ছে যে ওইখানেই থাকবে, ও আর ডিফিউজ করে ওই সেলটা থেকে বের হতে পারবে না। সো ও যখন এইভাবে করে গ্লুকোজ তোমার হচ্ছে 6 ফসফেট হইলো, তো আমরা সবাই জানি যে গ্লাইকোলাইসিস এর মধ্যে কিন্তু অনেকগুলো স্টেপ আছে গ্লুকোজের, লাইক ফাইনালি সে যে সাইট্রিক অ্যাসিড সাইকেলে যে এটিপি ফর্মেশন করে। এখন এই যে গ্লুকোজ 6 ফসফেটটা ও কিন্তু অক্সিডেশন করবে, সো অক্সিডাইজড হয়ে ও ফাইনালি একটা এটিপি ফর্মেশন করবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। নর্মালি দেখো একদম নর্মাল প্রসেস, গ্লুকোজ ঢুকলো, গ্লুকোজের ফসফোরাইলেশন হলো এন্ড গ্লুকোজটা কনভার্ট হলো ইনটু গ্লুকোজ 6 ফসফেট এন্ড দেন ইট অক্সিডাইজ টু ফর্ম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এন্ড আফটার দ্যাট কি করবে, এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট একটা কাজ আছে, যেহেতু অ্যাডিনোসিন ট্রাইফসফেট আমরা জানি যে অ্যাডিনোসিন ট্রাইফসফেটের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক পাম্প আছে, লাইক সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কিন্তু অফকোর্স এটিপি ডিপেন্ডেন্ট। এখন এখানে একটা পাম্প আছে লাইক এটিপি ডিপেন্ডেন্ট পটাশিয়াম পাম্প। এই এটিপিটা যখন সিক্রেশন হচ্ছে এটা কি করবে, ইনহিবিট করে দিবে ওই এটিপি ডিপেন্ডেন্ট পটাশিয়াম পাম্পকে। দেখো এটিপি এক্সেস পরিমাণের প্রোডাকশন হলে কিন্তু কি করে, ইট স্টিমুলেট দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প। ওকে, বাট ওইটা কিন্তু জাস্ট যেটা অনলি পটাশিয়াম পাম্প সেটাকে সে ইনহিবিট করে দিবে, যার কারণে পটাশিয়ামটা আর আমার সেলের মধ্যে ঢুকতে পারছে না। তখন কি হচ্ছে, আমার যে মেমব্রেনটা ছিল সেল মেমব্রেন, ডিউ টু ডিক্রিজ অ্যামাউন্ট অফ পটাশিয়াম তখন আবার ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে, ক্যালসিয়ামটা সুন্দর মতো সেলের ভিতর ঢুকে যাবে। এখন তোমরা যদি প্রিভিয়াসলি একটু নিউরোমাস্কুলার জাংশন এই জিনিসগুলো পড়ে থাকো যে হাউ নিউরো ট্রান্সমিটার সিক্রেট হয় ফ্রম দ্য প্রিসিনাপটিক এরিয়া, তাই না? তো ওইখানে কি হয়, ওখানে একটা মেজর ইফেক্ট আছে ক্যালসিয়ামের।
এটা আমরা আজকেও পড়বো, যেহেতু আজকে আমরা প্যারাথাইরয়েড পড়বো, সো ওখানে আমরা ক্যালসিয়াম ডিটেলস আলোচনা করবো। এই ক্যালসিয়ামটা মেইনলি কি করে, ওই যে আমার অ্যাক্টিভেটেড ইনসুলিন উইথ দ্য সি পেপটাইড একটা ভেসিকলের মধ্যে স্টোর হয়েছিল, ওই জিনিসটার সাথে ফিউজ হবে, চলে যাবে ওর কাছে। এরপরে কি করবে, এই যে তোমার কি বলে যে ইয়াটা থাকবে, যে ভেসিকলটা থাকবে, এই ভেসিকলটা তখন বার্ন উইথ দ্য ক্যালসিয়াম, এন্ড এটা চলে যাবে একদম প্লাজমা মেমব্রেন যেখানে, সেখানে প্লাজমা মেমব্রেনের সাথে যে সুন্দর মতো ফিউজ হয়ে যাবে। ফিউজ হওয়ার পরে কি করবে, ভিতর থেকে আস্তে করে এনজাইমটাকে সে একদম সার্কুলেটিং ব্লাডে দিয়ে দিবে, এক্সট্রাসেলুলার ফিডে দিয়ে দিবে এক্সোসাইটোসিসের মাধ্যমে। তখন কিন্তু এই প্রসেসটা হয়ে গেল। সো আরেকবার বলা লাগবে, গ্লুকোজটা আসলো, গ্লুকোজের ফসফোরাইলেশন হলো, গ্লুকোজ হচ্ছে কি করলো, অক্সিডেশন করলো, প্রোডাকশন অফ এটিপি করলো, এন্ড ফাইনালি এটিপিটা ইনহিবিট করে দিল এটিপি ডিপেন্ডেন্ট পটাশিয়াম চ্যানেলকে, এন্ড ইট ইনহিবিট দ্য ইনফ্লাক্স অফ পটাশিয়াম ফ্রম দ্য আউটার মানে আউটসাইড অফ দ্য সেল। এবং এর পাশাপাশি কি হবে, ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে, এন্ড ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে গেলে ক্যালসিয়ামের ইনফ্লাক্স করবে, এন্ড দিস ক্যালসিয়াম will help to causes fusion of this vesicle with the plasma membrane, and finally কি করবে, এটা ইনসুলিনটাকে বের করে দিবে বাই এক্সোসাইটোসিস। ওকে, সো আই গেস নাও ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা, সো দেখো এগুলা বলা হয়ে গেলে এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইনসুলিনটা কিভাবে যে সেলের উপর কাজ করবে। সো ইনসুলিনের অনেকগুলো টার্গেট সেল আছে, যদি আমি বলি একদম মেজর ভাবে, যে মাসেল সেল, মাসেলের মধ্যে যে তোমার মায়োসাইট গুলো থাকবে, এন্ড লিভার, হেপাটোসাইট, এখানেই মেইনলি কাজ করে। সো এটা কিভাবে যে কাজ করবে, ও সার্কুলেট করে আসলো সুন্দর মতো, পোর্টাল পোর্টাল হচ্ছে গিয়ে ভেইন দিয়ে আসলো লিভারে, বা সে সিস্টেমিক ভেইন দিয়ে এসে চলে গেল, সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে সে চলে গেল মাসেলে। এখন ধরো লিভার সেল, আমরা হেপাটোসাইট নিয়ে যেহেতু বলেছি, তো হেপাটোসাইট নিয়ে কথা বলি। হেপাটোসাইটের মধ্যে ইনসুলিনের জন্য কিছু রিসেপ্টর থাকে, ওই রিসেপ্টর গুলো মেইনলি কাজ করে। এখন মনে রাখবা, টিচার একটা কোশ্চেন করেছে, ইনসুলিন রিসেপ্টর এর টাইপটা কি, এটা একটা ইম্পর্টেন্ট ভাইটাল কোশ্চেন ফর দ্য ভাইভা। এটা হচ্ছে এনজাইম সেনসিটিভ রিসেপ্টর, বা বলতে পারো যে এনজাইম লিঙ্ক রিসেপ্টর। এটার মেইনলি কি হয়, এই রিসেপ্টরের মধ্যে দুইটা মানে তোমার টোটাল 4টা সাব ইউনিট থাকে, দুইটা আলফা পোর্শন থাকবে, দুইটা বিটা পোর্শন থাকবে। আলফা পোর্শন তো থাকবে একদম বাইরে, সেলের বাইরের দিকে, লাইক ও হাতটা বাড়ায় বসে আছে যে ইনসুলিন আসবে, সে জাস্ট ইনসুলিনটাকে ধরবে। আর যেটা বিটা, ও কিন্তু পেনিট্রেশন করে থাকে, লাইক ধরো একটা মেমব্রেন, ও একদম মাঝখানে থাকতেছে, ও একদম ভিতরেও নাই বাইরেও নাই, ও হচ্ছে মাঝখানে থাকতেছে পেনিট্রেশন করে। আর আলফাটা কি বললাম, আলফাটা একদম বাইরের দিকে থাকবে। আলফাটা লাইক ও ইনভাইট করতেছে, ইনসুলিন তুমি আসো, আমি হচ্ছে এখন গ্লুকোনিওজেনেসিস করবো, বাজার কাজগুলো করবো। সো যখন একটা এখন মনের আরেকটা জিনিস, যে এই যে আলফা সাবইউনিট দুইটা, ওরা কিন্তু আবার নিজেরা ইন্টারকানেক্টেড উইথ দ্য ডাইসালফাইড বন্ড। আবার কি করছে, এই আলফা সাবইউনিটটা আবার বিটা সাবইউনিটের সাথেও তারা ডাইসালফাইড বন্ডে কানেকশন থাকতেছে। কারণ কানেকশন না থাকলে তো হবে না, ওকে তো অফকোর্স এই মেসেজটা ওকে বিটা পোর্শনটাকে পাঠাইতে হবে। সো মনে রাখবো যে এটা 4টা সাবইউনিট থাকবে, দুইটা আলফা, দুইটা বিটা। দুইটা আলফা সাবইউনিটটা কি থাকবে, একদম এক্সট্রাসেলুলার জায়গায় থাকবে, সেলের বাইরে থাকবে। আর বিটাটা কি করবে, এটা হচ্ছে পেনিট্রেশন করে থাকবে, একদম সেল মেমব্রেনের মধ্যে পেনিট্রেটেড অবস্থায় থাকবে। ওকে, সো ধরো প্রথমে কি হলো, এনজাইমটা আসলো, ইনসুলিন এসে এই যে আলফা চেইনের ওই যে আলফা রিসেপ্টরের সাথে অ্যাড হইলো। সো আলফা চেইন কি করবো, কি বসে থাকবে, ও অফকোর্স একটা বিটা চেইনকে, বিটা পোর্শন আছে, বিটা সাবইউনিটকে মেসেজ পাঠাবে যে হ্যাঁ এখন তো ইনসুলিন চলে আসছে, তুমি তোমার ফাংশন করো। এখন বিটা সেলটা অ্যাকচুয়ালি করবে কি, যেহেতু আমি বলেছি যে ইটস দ্য এনজাইম লিঙ্কড হচ্ছে রিসেপ্টর, সো এখানে অফকোর্স কিছু এনজাইমেটিক্যাল প্রসেস ঘটবে, এমনি তো নাম দেয় নাই, তাই না? তো এই বিটা সেলের মধ্যে একটা কি করবে, একটা চেঞ্জ আসবে, of the insulin with the alpha subunit, it will causes the autophosphorylation of beta subunit, and এগুলা করে ফাইনালি সে কি করছে, ফাইনালি একটা এনজাইম থাকবে, দেখো যে তোমার বই সুন্দর করে দেওয়া আছে যে টাইরোসিন কাইনেজ, ও করবে কি, এই টাইরোসিন কাইনেজটাকে অ্যাক্টিভেট করে দিবে। আচ্ছা, কাইনেজ কথাটা আমরা কোথায় পেয়েছিলাম, গ্লুকোকাইনেজ। তো ওখানে দেখছিলাম যে গ্লুকোকাইনেজ মানে হচ্ছে একটা মানে গ্লুকোজের সাথে ফসফেট অ্যাডিশন হয়ে যাওয়া। সো এখানে যেটা বললাম যে তোমার হচ্ছে গিয়ে টাইরোসিন কাইনেজ, এটারও সেম, এটা হচ্ছে কি করবে, অ্যাডিশন অফ হচ্ছে ফসফেট করবে। এখন ফাইনালি এটা কি কাজ জানো, এটার হচ্ছে বিভিন্ন এনজাইম থাকবে যে সেলের মধ্যে, এগুলাকে আইদার সে কিছু কিছু এনজাইমকে অ্যাক্টিভেট করবে, কিছু কিছুকে ডিঅ্যাক্টিভেটেড করে দিবে যাতে এটা কাজ না করে। সো ফাইনালি কি হলো, এই কাজগুলা করলো। এত কিছু করার মেইন উদ্দেশ্য হচ্ছে কিছু এনজাইমকে অ্যাক্টিভেট করা, কিছু এনজাইমকে ডিঅ্যাক্টিভেট করা। এর পাশাপাশি একটা কাজ করবে, কি কাজ করবে জানো, ওই যে সেল হেপাটোসাইট,
ওইখানে তোর ফাংশন করবে। মেইনলি আমরা জানি ইনসুলিনের গ্লুকোজের আবার একটা কাজ আছে, গ্লুকোজ থেকে ও গ্লুকোজটাকে কি করতে চাইবে, ব্লাড থেকে কমাই দিতে চাইবে। সো ও কি করবে, ওই হেপাটোসাইটের মধ্যে আপটেক অফ গ্লুকোজকে ইনক্রিজ করতে চাইবে। এখন গ্লুকোজ কি মানে এমনি চলে আসবে? অফকোর্স ওকে ইনভাইট করতে হবে, তাই না? গ্লুকোজ তো এমনি আসবে না, কারণ ও তো আর জানে না যে ইনসুলিন চলে আসছে বা আমার কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। সো এই যে কাজগুলো হলো, যে ফসফোরাইলেশন অফ দ্য এনজাইম হইলো, তখন কি হবে, এই জিনিসগুলোর জন্য একটা ভেসিকল থাকবে। এই ভেসিকলের মধ্যে কি থাকে জানো, কিছু ট্রান্সপোর্টার থাকে। এই ট্রান্সপোর্টটা মেইনলি কি করে, গ্লুকোজটাকে নিয়ে আসবে। ধরো আমার কারোর সাথে দাওয়াত দিই না, যদি আমার সাথে কেউ আসতে চাই, সে এমনি আসবে, অফকোর্স তাকে আমি ফার্স্টে ইনভাইট করি, দেন সে আসে। সো এই ভেসিকলের মধ্যে ধরো একটা ট্রান্সপোর্টার থাকবে, সুন্দর মতো ভেসিকলটা চলে যাবে মেমব্রেনে, ট্রান্সপোর্টটা বের হয়ে যাবে এবং ট্রান্সপোর্টার দিয়ে গ্লুকোজটা হেপাটোসাইটে চলে আসবে। দেন আফটার যে ফাংশন গুলো আছে ইনসুলিন, সেই জিনিসগুলো আফটার আদার এনজাইম দিয়ে সে এই গ্লুকোজের উপর কাজ করবে। তো বোঝা গেল যে কিভাবে সে গ্লুকোজটাকে ব্লাড থেকে সেলে নিয়ে আসবে, এন্ড আফটার দ্যাট সেলের মধ্যে গ্লুকোজের আদার ফাংশন গুলা করবে। এটাই হচ্ছে মেইন কথা, যেটা এরকম ভাবে আসলো, এরপর গ্লুকোজটাকে কিভাবে আনলো ফর দ্য আদার রিয়াকশন, একটা ট্রান্সপোর্টার পাঠাবে, তখন গ্লুকোজটা চলে আসবে। ওকে, সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার নাও। ওকে, নাও গো ফর দ্য ফাংশন। ওকে, ফাংশন অফ গ্লুকোজ। এখন ফাংশন অফ গ্লুকোজ দেখবো তোমরা অনেক ভাবেই করতে পারো। তোমার চেষ্টা করবা লেকচার ফলো করার, কাজ এটা যদি আমি বলতে চাই, অ্যাকচুয়ালি আমি যেভাবে বলছি টিচার ওইটা পছন্দ করবে তাও কথা না। আবার টিচার অফকোর্স তুমি যদি লেকচার ফলো করো, এটা কি করবে, এটা সবচেয়ে স্ট্যান্ডার্ডাইজ হয়। কারণ অনেক সময় হয় কি, অনেক বইগুলাতেও ঠিক মতো গোছানো থাকে না। আমি বলেছি যে ইনসুলিন এগুলোর অনেক ফাংশন আছে। এটার তোমার যেমন মেটাবলিক ফাংশন আছে, কার্বোহাইড্রেটের মেটাবলিজমে, ফ্যাটের মেটাবলিজমে, প্রোটিনের মেটাবলিজমে, অ্যাজ ওয়েল আস এটার কিন্তু আরো মানে কিছু একটা অর্গান বেসড ফাংশন আছে। লাইক ওর লিভারে কিছু স্পেশাল ফাংশন থাকতে পারে, মাসেলে কিছু স্পেশাল ফাংশন থাকতে পারে। এভাবে কি ওর কিন্তু অর্গান বেসডও কাজ আছে। সো আমি আজকে চেষ্টা করবো তোমাদের বেসিক জিনিসটা বোঝানোর জন্য। সো বেসিক জিনিসটা বললে টিচার যেভাবে চাবে তুমি সেভাবেই প্রেজেন্ট করতে পারবা। ওকে, সো ফার্স্ট আই স্টার্ট ফ্রম দ্য মাসেল। ওকে, মাসেলে কিভাবে গ্লুকোজ হেল্প করে। সো এটাতে যাওয়ার আগে আমি যদি একটু নর্মালি বলি, আমরা আমাদের মধ্যে আমরা অনেকেই আছে যারা এক্সারসাইজ করি, তাই না? তো তারা জানে যে এক্সারসাইজ করতে গেলে আমরা বলি যে অনেক এনার্জি দরকার হয়। এনার্জিটা অফকোর্স আমার এটিপি থেকেই আসবে। এখন জেনারেলি কি হয় জানো, এই এটিপিটা আমরা কিন্তু জেনারেলি, আমি কিন্তু জেনারেল কথা বলছি, জেনারেলি আমরা গ্লুকোজ থেকে পাই না। আমরা কি মানে, ধরো আমি এক্সারসাইজ করতেছি না, বাট আমি নর্মাল হাঁটাহাঁটি করতেছি, সো এটার জন্য আমার একটা এনার্জি দরকার। জেনারেলি আমি কি করব, আমি যে ফ্যাটি অ্যাসিড গুলো স্টোর ছিল, ওই ফ্যাটি অ্যাসিড থেকে আমি এনার্জি পাবো জেনারেলি। বাট যখন আমি এক্সারসাইজ করব, তখন কি হয়, এক্সারসাইজের উদ্দেশ্য কি হয় আমার, যে আমার বডি যেন ফিট থাকে, আমি যেন একদম স্ট্রং এনাফ হই, আমার বডিতে যেন এক্সেস ফ্যাট না থাকে। সো এটার জন্য কি করতে হবে, ধরো আমি অনেক কার্বোহাইড্রেট ইনটেক করে ফেলছি, আমি অনেক মোটা হয়ে গেছে, সো আই উইল স্টার্ট এক্সারসাইজিং। এই যে আমার বডিতে এক্সেস যে গ্লুকোজটা ছিল, এখন এই গ্লুকোজটা আফটার এক্সারসাইজ ট্রান্সপোর্টার গুলো ইনক্রিজ করে ফেলে। এক্সারসাইজ করলে কি হবে, এই যে মায়োসাইট ছিল, এটার যে মেমব্রেন ছিল, সেখানে ট্রান্সপোর্টার নাম্বারটা ইনক্রিজ করে ফেলবে। গ্লুট4 এখানে কাজ করে মেইনলি গ্লুট4। সো এই গ্লুট4 এর নাম্বার যখন ইনক্রিজ করে ফেলবে, তখন কিন্তু খুব সুন্দর করে গ্লুকোজ চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমি বললাম যে দুইটা ভাবে আসতে পারে গ্লুকোজ। একটা হচ্ছে এক্সারসাইজ, তুমি এক্সারসাইজ করলে কি করতে পারো, তুমি গ্লুকোজটাকে ইউটিলাইজ করতে পারো। আরেকটা যেটা, সেটা হচ্ছে ইনসুলিনের কথা। আচ্ছা, একটা জিনিস একটু জানা দরকার, যে জেনারেলি ধরো আমি খেলাম না, তখন কিন্তু আমার ইনসুলিনের কনসেন্ট্রেশনটা ওরকম ভাবে বাড়বে না। কারণ কি, তখন তো আমার গ্লুকোজটা ওরকম হাই অ্যামাউন্টে চলে যায় নাই, আনলেস আমার বডিতে এক্সেস পরিমাণের গ্লুকোজ আছে। সো তখন কিন্তু ইনসুলিনটা ভাবে সিক্রেশন হচ্ছে না। সো যখন ইনসুলিনটা কম পরিমাণে সিক্রেশন হয়, তখন ওই যে চ্যানেলগুলো ছিল ওইগুলো আর ইফেক্টিভ হয় না, যার কারণে গ্লুকোজ ঢুকতে পারে না। বাট যখন তুমি একটা মিল নিবা, একটা খাবার খাবা, তখন কিন্তু আফটার মিল গ্লুকোজের ইনসুলিনের কনসেন্ট্রেশন বেড়ে যায়, এবং তখন এই এক্সেস অ্যামাউন্ট অফ ইনসুলিন উইল হেল্প ইউ ফর দ্য আপটেক অফ গ্লুকোজ। তাহলে মাসালের কথা একটু একদম বেসিক কথাগুলো বুঝে নাও, তারপর তোমার ভাষায় করে টিচারকে বলতে পারবা। নর্মালি আমরা গ্লুকোজের মাসেলের জন্য যে এনার্জিটা দরকার হয়, সেটা কি করতে পারি না, সেটা আমরা গ্লুকোজ থেকে পাচ্ছি না, এটা আমরা ফ্যাটি অ্যাসিড থেকে পাচ্ছি। এবং যদি আমরা এক্সারসাইজ করি, সেই ট্রান্সপোর্টার গুলো গ্লুকোজকে আনতে পারে, সো তখন আবার গ্লুকোজের রিপ্লেসেশন হবে। এবং আফটার মিল তখন আমার গ্লুকোজের অ্যামাউন্ট যদি বেড়ে যায়, গ্লুকোজের লেভেলটা বেড়ে যায়, তখন কিন্তু এই জিনিসটা কি করবে, গ্লুকোজটাকে নিয়ে আসবে সেলের মধ্যে, তখন আবার আদার কাজগুলো হবে। সেটাই মনে রাখবে। হেডলাইনটা দেখো এইভাবে দেওয়া আছে যে ইফেক্ট অফ ইনসুলিন অন কার্বোহাইড্রেট মেটাবলিজমের মধ্যে বলেছে যে ইনসুলিন প্রমোট মাসেল গ্লুকোজ আপটেক অ্যান্ড
মেটাবলিজম। তাহলে বোঝা গেছে ইনসুলিনটা যখন এক্সেস অ্যামাউন্টে সিক্রেশন হলো, ইট উইল প্রমোট মাসেল গ্লুকোজ আপটেক, আপটেকটা করবে, ভিতরে নিয়ে যাবে, তারপরে না মেটাবলিজম হবে। আরেকটা সেকেন্ড পয়েন্ট যে স্টোরিং অফ এ গ্লাইকোজেন ইন মাসেল, যখন অনেক পরিমাণে গ্লুকোজ আসবে আমরা জানি যে গ্লাইকোজেন হিসেবে আইদার সে লিভারে থাকতে পারে অথবা মাসেলও কিছু থাকতে পারে। ওকে ওকে, নাও দেখো কার্বোহাইড্রেটের মাসেলের কথাগুলো বলার পরে এখন হচ্ছে আমরা লিভারে চলে আসি। লিভারে অ্যাকচুয়ালি কি করে? লিভারে অফকোর্স যেহেতু ব্লাডের মধ্যে এক্সেস অ্যামাউন্টের গ্লুকোজ আমার জমা হয়েছে, এখন আমাকে এটা কমাইতে হবে। দ্যাট মিনস আমি স্টোর করে রাখতে পারি, আমি গ্লুকোজটাকে গ্লুকোজ ফর্মে স্টোর না করে আমি আদার ফর্মে স্টোর করতে পারি, লাইক আমি তোমার হচ্ছে গ্লাইকোজেন হিসেবে স্টোর করতে পারি, তাই না? এখন এটা কিভাবে হয়? গ্লাইকোজেনের জন্য যেই তোমার গ্লাইকোজেনেসিসের জন্য যে এনজাইম গুলো আছে, সেই এনজাইম গুলাকে এই ইনসুলিন বাড়ায় দেয়। ঠিক আছে, যেমন ধরো গ্লুকোকাইনেসের নাম্বার বাড়লে কি হবে? গ্লুকোজটা যখন ভিতরে ঢুকবে এটা ফসফোরেটেড হয়ে যাবে এবং যার কারণে এটা আর বাইরে চলে যাবে না এবং এটা ওই সেলের মধ্যেই থাকবে এন্ড ফার্দার মেকানিজমে মানে গ্রহণ করবে, মানে অ্যাক্ট করবে। একটা কথা বললাম সেটা হচ্ছে যে এইটা কি করবে? ইনসুলিন উইল ইনক্রিজেস দ্য অ্যাক্টিভিটি অফ গ্লুকোকাইনেস। আচ্ছা, আর একটা স্পেশাল এনজাইম আছে যেটা হচ্ছে তুমি বলতে পারো যে লিভার ফসফোরাইলেজ। এখন এই লিভার ফসফোরাইলেজের কাজটা কি? এটা জাস্ট উল্টা। ধরো লিভার ফসফোরাইলেজ যদি আমার হচ্ছে গিয়ে হেপাটোসাইটে বেশি থাকে, এটা গ্লাইকোজেনকে ভেঙে ফেলবে, গ্লাইকোজেনকে ভেঙে ও গ্লুকোজটাকে বাড়ায় দিবে। যদি আমি কোনো কারণে এই এনজাইমটাকে কমাই ফেলতে পারি তাহলে কিন্তু আমার আর গ্লাইকোজেনটা স্প্লিট করে গ্লুকোজ ফর্মেশন হবে না। সো মেইনলি এই দুইটা ভাবে করবে। আর ও কি করবে? এই গ্লাইকোজেনটাকে বাড়ায় দিবে। ওকে, যে গ্লাইকোজেন সিনথেসিসকে বাড়ায় দিচ্ছে এবং এটা তোমার হচ্ছে গ্লাইকোকাইনেস যে এনজাইমটা আছে ওটার অ্যাক্টিভিটি বাড়ায় দিবে এবং লিভার ফসফেটেস এই এনজাইমটাকে কমাই দিবে। এতটুকুই কথা ছিল অ্যাবাউট দা ইনসুলিনের ইফেক্ট ইন গ্লাইকোজেনেসিস। আচ্ছা আচ্ছা, এখন দুইটা ইম্পর্টেন্ট জিনিস একটু বাকি আছে, যে যখন এক্সেসিভ পরিমাণে বলেছিলাম যে এটা হচ্ছে গিয়ে ফ্যাট হিসেবে জমা থাকতে পারে, এই কথাগুলো আমি একটু বুঝাই দিই, কারণ তোমরা বাকি জিনিসগুলো না নিজেরা পড়তে পারবা, রিটেনের দিন তো আমরা আলাদা করে চার্ট করে পড়িয়ে দিব। সো আমার মনে হয় যে এই বেসিক জিনিসগুলো তোমরা যেগুলো জানো ওগুলো কথা বলে আমার মনে হচ্ছে শুধু টাইম অপচয় হবে, তার চাইতে আমরা কিছু ইফেক্টিভ পড়া পড়ি যেটা তোমাদের বুঝাতে হেল্প করবে। আচ্ছা, সো এই জিনিসগুলা থেকে একটা জিনিস ভাইবাতে আসে যে ব্রেন, আমরা কি জানি যে ব্রেনের একটা আমরা মেজর ফুড যদি বলি, ব্রেন মেইনলি কিসের উপর চলে? সেটা হচ্ছে গ্লুকোজের উপর চলে। এখন এই গ্লুকোজটার যেহেতু দেখলাম যে গ্লুকোজের রেগুলেশন ইনসুলিনের অনেক বেশি ইফেক্ট আছে, ফাইনালি সো ও কি ব্রেনের উপরও সেম ভাবে কি ইফেক্ট ফেলে কিনা? ওরকম ভাবে দেখা গিয়েছে যে তোমার ব্রেনের উপর ওরকম ভাবে কাজটা করে না। ইনসুলিনের যে ইফেক্টটা ছিল ওইটা অ্যাকচুয়ালি ব্রেনের উপর ওইভাবে হয় না। তো ব্রেন ইউজেস গ্লুকোজ মেজরলি, ব্রেনটা কিন্তু গ্লুকোজটাকে মেজর ভাবে ইউজ করে, বাট এটার পাশাপাশি সে কিন্তু ফ্যাটি অ্যাসিড এই জিনিসগুলো আদার জিনিসগুলো কিন্তু মাঝে মাঝে এনার্জি প্রোডাকশনের জন্য ইউজ করতে পারে। বাট মেজর জিনিস কোনটা ইউজ করবে মেজরলি, সেটা হচ্ছে গ্লুকোজ। ওকে, আর বেসিক জিনিসগুলো তোমরা সবাই জানো যে এটা ব্লাড গ্লুকোজ লেভেলকে কমাই দিবে। এখন ধরো যে এমন হলো তুমি এক্সেস অ্যামাউন্টের কার্বোহাইড্রেট খেলা, বা একটা মানুষের সারাদিন শুধু ভাত খায় বা সারাদিন সে আলু খাচ্ছে, তার বডিতে গ্লুকোজের পরিমাণ এত বেড়ে গেছে, আমরা নর্মালি জানি বেশি খাইলে মোটা হয়ে যাবে। এখন মোটা কিভাবে হবো? আমার ফ্যাটটা কিভাবে বাড়তেছে? ইজ দ্যাট ইন্টারেস্টিং যে আমি কেমনে কার্বোহাইড্রেট খেলাম ওটা আমার ফ্যাট হয়ে যাচ্ছে, ফ্যাট হয়ে আমার বডিটাকে মোটা করে ফেলতেছে। সো এখানে কি হয় অ্যাকচুয়ালি জানো? যে আমি গ্লুকোজটা খাচ্ছি, গ্লুকোজের গ্লাইকোলাইসিস হয়, তাই না? সো গ্লাইকোলাইসিসের একটা স্টেপ জানি, ফার্স্টে গ্লুকোজ থেকে একটা ফাইনাল একটা পাইরুভেট ফর্মেশন হয় এবং পাইরুভেটটা আবার কি করে? অ্যাসিটাইল কোয়ে ফর্ম করে, তাই না? পাইরুভেটের পরে হয় হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এখন ধরো অনেক গ্লুকোজ হয়ে যাচ্ছে, সো অনেক বেশি আমার টিসিএস সাইকেলটা অনেকবার হচ্ছে, সো ওইখানে কি হয়? তোমার সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট আয়ন, এই আয়ন গুলো বেড়ে যায়, সাইট্রেট আইসোসাইট্রেট এই জিনিসগুলো বেড়ে যায়। সো এই জিনিসগুলো বাড়লে কি হয়? এই যে অ্যাসিটাইল কোয়ে আছে, এই অ্যাসিটাইল কোয়েটা কার্বক্সিল মানে ওর সাথে কি হয় দেখো, এখানে একটা এনজাইমের নাম সুন্দর করে দেওয়া আছে তোমার বইয়ে, যে অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ। সো এই কার্বক্সিলেজটা কি করে? অ্যাসিটাইল কোয়ের সাথে অ্যাসিটাইল কোয়েকে কার্বক্সিলেশন করে। it causes the carboxylation of acetyl CoA। মানে মেইন কথা এই জায়গাটায় যে অ্যাসিটাইল কোয়েটা চেঞ্জ হয়ে যাবে। আগে যেভাবে চলার কথা ছিল যে অ্যাসিটাইল কোয়েটা টিসিএস সাইকেলে যাবে, এভাবে আর এখন যাবে না, কারণ ডিউ টু দ্য প্রেজেন্স অফ সাইট্রেট এন্ড হচ্ছে আইসোসাইট্রেট আয়ন, যেটা আমি আগে বললাম। এখন এটা কি করবে? এই তখন অ্যাসিটাইল কোয়েটা ম্যালোনাইল কোয়েতে কনভার্ট হবে। ঠিক আছে, এই ম্যালোনাইল কোয়েটা এটা হচ্ছে একদম ফার্স্ট স্টেপ। যদি আমি ফ্যাট সিনথেসিসের কথা বলি, ইটস দ্য ফার্স্ট স্টেপ অফ
ফ্যাট সিনথেসিস, তখন এই মেলানাইন কোয়েটা আস্তে আস্তে কি করবে, ও ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। এরপর কি করবে, এটা ফাইনালি ট্রাইগ্লিসারাইড করতে পারে। এন্ড জেনারেলি কি হয় জানো, এই ট্রাইগ্লিসারাইডটা আদার যে লিপোপ্রোটিন ফর্ম আছে এটার মাধ্যমে সে ব্লাডে চলে যায়, এবং ব্লাডে যে সে আবার হচ্ছে গিয়ে ফাইনালি আবার সে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়। বাট যখন আমি এক্সেসিভ অ্যামাউন্টে নিচ্ছি তখন তো আর ওই ক্যাপাসিটি থাকে না এনজাইমের, যে আমি আবার ফার্দার হচ্ছে গিয়ে লিপোপ্রোটিনকে আমি আবার কনভার্ট করবো বা ট্রাইগ্লিসারাইডকে কনভার্ট করবো অ্যাসিটাইল কোয়েতে, ওই ক্যাপাসিটিটা তখন আর এক্সেস পরিমাণে প্রোডাকশন হলে থাকে না। যার কারণে কি হয়, এই ট্রাইগ্লিসারাইডটা কি করে অ্যাডিপাস টিস্যুতে চলে যায়, তখন ফ্যাট হিসেবে স্টোর থাকে। আবার একটু বলি, যেহেতু ইটস আ কমপ্লেক্স প্রসেস, ফার্স্ট যখন আমি এক্সেসিভ অ্যামাউন্ট অফ গ্লুকোজ নিব, যার কারণে গ্লাইকোলাইসিসের প্রসিডিউরের মাধ্যমে এক্সেস অ্যামাউন্ট অফ অ্যাসিটাইল কোয়ে ফর্ম হইলো। আমরা জানি জেনারেলি ওখানে তো টিসিএস সাইকেল চলতেছে, টিসিএস সাইকেল চলার কারণে ওই জায়গাটায় সাইট্রেট এন্ড আইসোসাইট্রেট যে আয়নটা থাকবে তার কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, এন্ড দিস আয়ন উইল অ্যাক্টিভেট এনজাইম, সেটা হচ্ছে কি অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ। দেখো আয়নগুলো কি করতেছে, অ্যাক্টিভেশন করছে যে কাকে, অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ। এই কার্বক্সিলেজ এনজাইম উইল কজেস দ্য কার্বক্সিলেশন অফ অ্যাসিটাইল কোয়ে, এন্ড ফাইনালি সে কি প্রোডিউস করবে, ম্যালোনাইল কোয়ে। And this malonyl CoA is the first step for the synthesis of fatty acid. And finally সে fatty acid form করবে, triglyceride form করবে যেটা বলেছি, এবং এটা কি করবে, it will circulate through the blood. And finally যখন এই যে জেনারেলি যেটা হবে যে এই ট্রাইগ্লিসারাইডটা স্প্লিট করে ফার্দার অ্যাসিটাইল কোয়ে হয়ে এনার্জি প্রোডাকশনে হেল্প করবে। বাট যখন এক্সেসিভ অ্যামাউন্টের এই যে ট্রাইগ্লিসারাইড বা লিপোপ্রোটিনটা ফর্ম হলো, ও কিন্তু আর স্প্লিট করতে পারবে না, যার কারণে কি হবে, ওইটা একদম তোমার টার্গেট যে অ্যাডিপোস টিস্যু আছে সেখানে চলে যাবে, ওখানে স্টোর হয়ে যাবে। আর আমরা কি করবো, আমরা মোটা হতে থাকবো, আমরা আরো খাবো কার্বোহাইড্রেট, আমরা আরো মোটা হতে থাকবো। এটাই হচ্ছে বেসিক্যালি কথাটা। ওকে, এখন ধরো এটা তো বললাম যে এক্সেস পরিমাণে গ্লুকোজ খাইলাম, তখন কি হইলো। এখন আবার আমরা এখন একটা কথা জানি যে অনেকে কিটো ডায়েট করেন না, নাম শুনেছি কিটো ডায়েট। এখন মেইনলি এটা কেন হয় জানো, তখন আমাদের বডিতে মানে কার্বোহাইড্রেট কি হয় জানো, আমরা কার্বোহাইড্রেটের ইনটেকটাকে একদম কমাই দিই। অনেক সময় আমরা নাল করে ফেলে যে আমরা না নিবই না, অনেক সময় অনেক কম নেই। সো অনেক কম নিলে কি হয়, যেটা হওয়ার কথা যে আমার বডিতে গ্লুকোজ লেভেল একদম কমে যাচ্ছে। সো তখন আমার কি করতে হবে, অফকোর্স তখন আমার কি করতে হবে, সেটা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিডটাকে আমি চাইবো যে ফ্যাটি অ্যাসিড থেকে যেন গ্লুকোনিওজেনেসিস করে আমার এই ফ্যাটটা যেন ব্রেক ডাউন করে ফেলে, তাই না? সো ওই ফ্যাটটা ব্রেক ডাউন করার জন্য ও কি করে, ফ্যাটি অ্যাসিড থেকে কনভার্ট হয় অ্যাসিটাইল কোয়েতে। ওই যে সবকিছু তো আমরা জানি যে যদি আমি ওইটাকে এনার্জিতে ইউজ করতে চাই, ফাইনালি আমাকে সবগুলোকে অফকোর্স বায়োকেমিস্ট্রি থেকে জানো যে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হইতে হয়। সো এই অ্যাসিটাইল কোয়েতেও ফ্যাটটা সুন্দর মতো কনভার্ট হয়। বাট প্রবলেমটা বাজে এইখানে, অ্যাসিটাইল কোয়ে থেকে ও আর টিসিএ সাইকেলে যে ওইভাবে যে কাজটা করতে পারে না। ওর মেনলি কি হয়, যে কানেক্টিং শাটল মেকানিজম আমরা জানি, এই কানেক্টিং শাটল মেকানিজমে ফ্যাটি অ্যাসিড থেকে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে হইলো, বাট ফাইনালি এই অ্যাসিটাইল কোয়েটা ডাজ নট গো টু দ্য টিসিএ সাইকেল। এন্ড এখানে কি হয়, এই অ্যাসিটাইল কোয়ে থেকে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড ফর্ম হয়, অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, এটা অ্যাসিড নামেই বোঝা যাচ্ছে। এবং এই অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিডের পর সার্কুলেশনে চলে যায়, এটা কনভার্ট হয় বিটা হাইড্রক্সি বিউটাইলে কনভার্ট হইতে পারে, এবং কি করতে পারে, বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিডে, বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিডে কনভার্ট করতে পারে, অথবা অ্যাসিডনে কনভার্ট করতে পারে। এখন এই যে তিনটা জিনিসের কথা বললাম, যে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড এন্ড অ্যাসিডন, এই তিনটাকে বলা হয় হচ্ছে কিটোন বডি। এখন যদি কোনো সময় এই প্রসেসটা এক্সেস হয়ে যায়, যে আমার বডিতে বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এন্ড অ্যাসিডন এগুলোর অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, তখন কি হয় জানো, এই জিনিসগুলো আমার বডিতে কিন্তু কিটোসিস করে, বা কিটো অ্যাসিডোসিসও বলতে পারো। কিটো অ্যাসিডোসিস মানে ওই যে কিটোন বডির অ্যামাউন্ট আমার ব্লাডে বেড়ে যাচ্ছে, এবং এটা কিন্তু ফার্দার আরো অনেক তোমার হচ্ছে কমপ্লিকেশন করতে পারে, তোমার কিডনিকে ড্যামেজ করে দিতে পারে, এরকম অনেক হচ্ছে কি প্রবলেম ক্রিয়েট করতে পারে। আচ্ছা, সো এই কথাগুলা বোঝা গেছে আশা করি। আমি আরেকবার বলে আমি হচ্ছে পুরোপুরি রেগুলেশনে চলে যাবো। রেগুলেশনে খুব বেশি কথা না, জাস্ট 2-3টা ফ্যাক্টর। সো আরেকবার একটু বলে নিচ্ছি, যখন আমি তোমার হচ্ছে ইনসুলিনের সিক্রেশনটা অনেক বেশি কমে যাচ্ছে, তখন কি হবে, এই ফ্যাটি অ্যাসিডটা চলে আসবে, এটা কি করবে, অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হবে, কিভাবে, বাই দ্য বিটা হাইড্রক্সিলেশন। আচ্ছা সরি, বিটা অক্সিডেশন খুব সম্ভবত, হ্যাঁ বিটা অক্সিডেশন। সো বিটা অক্সিডেশনের মাধ্যমে সে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হইলো, এবং এখানে কি হবে, অ্যাসিটাইল কোয়েটা টিসিএস সাইকেলে না, যে অ্যাসিটাইল কোয়ে থেকে কি করবে, এখান থেকে হচ্ছে
অ্যাসিডও অ্যাসিড কনভার্ট হবে, এবং এই অ্যাসিডিক অ্যাসিডটা আবার বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিডে কনভার্ট হবে, এবং এখান থেকে আবার অ্যাসিটনও ফর্ম করতে পারে। এই তিনটা জিনিস, এটা হচ্ছে কিটো অ্যাসিড, তোমার হচ্ছে কিটোন বডি, এবং ফাইনালি ইট উইল কজেস দ্য কিটো অ্যাসিডোসিস। তাহলে বোঝা গেছে? যদি বলে যে হাউ ল্যাক অফ ইনসুলিন উইল কজ দ্য কিটো অ্যাসিডোসিস, তাহলে আশা করি তোমরা এটার অ্যান্সারটা দিতে পারবা। বেসিক মেকানিজমটা আশা করি একটু বোঝানো গিয়েছে। ওকে, সো দেখো সবকিছু রেগুলেশন আমরা জানি যে রেগুলেশনের মধ্যে কিছু ফ্যাক্টর থাকতে পারে, বা আপ রেগুলেশন ডাউন রেগুলেশন এভাবে বলতে পারি। সো বেসিক্যালি কি হয়, ইনসুলিনের জন্য অ্যাকচুয়ালি ওরকম ভাবে না বলে তুমি জাস্ট জেনারেলি একটু জেনে নিবা ফর দ্য এমসিকিউ, যেখানে কিছু ফ্যাক্টর থাকতে পারে। লাইক ধরো আমার ব্লাডে যদি ইনক্রিজ অ্যামাউন্ট অফ গ্লুকোজ থাকে কনসেন্ট্রেশনটা, বা অ্যামিনো অ্যাসিডের কনসেন্ট্রেশন বা ফ্যাটি অ্যাসিডের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, তাহলে কিন্তু ইনসুলিনের প্রোডাকশনও বেড়ে যায়। বাট যদি এগুলো আমি যদি উল্টা ভাবি যে হ্যাঁ গ্লুকোজটা কমে যাচ্ছে, ফ্যাটি অ্যাসিড কমে যাচ্ছে, অ্যামিনো অ্যাসিড কমে যাচ্ছে, তখন কিন্তু এটার যে ইনসুলিনের সিনথেসিসটা কমে যায়। জাস্ট এতটুকু, আর কিচ্ছু না, খুবই সহজ। ইনসুলিনটার মধ্যে জাস্ট দুইটা ক্রিটিক্যাল কোশ্চেনের কথা বলেছি, যে এটা কিভাবে ফ্যাট হয়ে স্টোরেজ থাকে, আর একটা হচ্ছে কিটো অ্যাসিডোসিস কিভাবে করে। আর বাকি জিনিসগুলো তোমাদের মেইনলি পড়ারই মধ্যে, তোমরা আগেই আমার চেয়ে ভালো জানো। আচ্ছা, সো এখান থেকে যদি আমি ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার বা এক্সেস হলে কি হয় এগুলা নিয়ে কথা বলি। অ্যাকচুয়ালি তোমাদের এই জায়গাটা যেটা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ে। এখন ডায়াবেটিস নিয়ে অ্যাকচুয়ালি তোমরা মানে বায়োকেমিস্ট্রিতে এত ইলাবোরেট ভাবে পড়ো যে এটা কিন্তু ফিজিওলজিতে ওইভাবে আর পড়া লাগে না। সো তোমরা যদি বায়োকেমিস্ট্রি ক্লাসে এটা দেখে নাও, ওইটা তো ওইটার যে নলেজ থাকতেছে সেটা কিন্তু মোর দ্যান এনাফ। ফিজিওলজিতে এত কিছু আস করবে না, জাস্ট হয়তো টাইপ জিজ্ঞেস করতে পারে, বা তোমার টেস্টটা যেটা আছে ওজিটিটি এটা কিভাবে করতেছো এটা আস করতে পারে। তারপর হচ্ছে গ্যাস্ট্রোশনাল ডায়াবেটিস মেলাইটাস এটা বলতে কি বুঝছো, সো এগুলাকে তোমরা বায়োকেমিস্ট্রিতে খুব ডিটেইলসে পড়ছো। সো ওইটা নিয়ে আজকে আমার টাইম নষ্ট করাটা দরকার হবে না। ওকে, এখন একটু গ্লুকাগন নিয়ে কথা বলি, ঠিক আছে? আচ্ছা, সো বলেছি আগে যে ইনসুলিন আর গ্লুকাগন দুইটার ফাংশন হচ্ছে পুরোপুরি আলাদা। ইনসুলিনটা কি করেছিল, ব্লাড গ্লুকোজ লেভেলকে কমিয়ে দিয়েছিল, বাট গ্লুকাগনটা কি করবে, জাস্ট উল্টা কাজ করবে। গ্লুকাগনটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়াই দিবে। ওকে, এটা হচ্ছে মেইন কথা। আর গ্লুকাগন কিন্তু নিজেও একটা পেপটাইড হরমোন। আর যদি এমসিকিউ, আমি একটা তোমাদের একটু পয়েন্টটা তোমাদের একটু বলতে চাই, তোমাদের এমসিকিউ তে ট্রু ফলসের জন্য মেইনলি হয় কি জানো, আমি তো প্রফের মধ্যে দেখা যায় যে টিচাররা একদম সরাসরি বইয়ের লাইন থেকে অনেক এমসিকিউ দেয়। তো তোমরা ট্রাই করবা যে প্রিভিয়াস ডিউতে যেই ট্রু ফলস গুলো আসছে সেইগুলা সলভ করবা মাস্ট। এবং পাশাপাশি যেগুলো দেখবা যে বইয়ের মধ্যে চার্ট করে থাকতেছে আর পয়েন্ট আকারে থাকতেছে, যেটা আমার কাছে রিটেনে আসতেছে না, বাট ওই জিনিসগুলো কিন্তু হাইলি ইম্পর্টেন্ট ফর দ্য ট্রু ফলস। তোমাদের এই গ্লুকাগনের মধ্যে আরেকটা জিনিস পেয়েছি যেটা হচ্ছে তোমার একদম খুবই ইম্পর্টেন্ট ইয়ার জন্য, লাইক ট্রু ফলস এর জন্য। আমি একটু পড়ে শোনাই তোমাদেরকে যে enhances the strength of the heart and increases blood flow through the circulatory system. আর একটা দুইটা জিনিস আছে সেটা হচ্ছে enhances bile secretion and inhibit gastric acid secretion. সো এই চারটা জিনিস যেটা আমি বললাম তোমরা একটু মার্ক করে নিও, এটা জাস্ট ফর ট্রু ফলস। আমি যেহেতু অনেক কিছু নিয়ে কথা বলছি, একদম অ্যাজ আ হোল প্রফেট নিয়ে কথা বলছি, এটা তোমরা হচ্ছে ট্রু ফলস এর জন্য দেখবা। আর রেগুলেশন টিচার ওইভাবে ধরে না, মেইনলি যদি ব্লাড গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ হয় তাহলে কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ হইলে কিন্তু তখন গ্লুকাগনটা কি হবে, ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ হলে ডিক্রিজ হয়ে যাবে, ডিক্রিজ অ্যামাউন্ট অফ গ্লুকাগন হচ্ছে সিক্রেশন হবে। আর যদি আরেকটা জিনিস উল্টা, সেটা হচ্ছে যদি অ্যামিনো অ্যাসিডের যে সিনথেসিসটা, অ্যামিনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিডের কনসেন্ট্রেশনটা যদি বেশি থাকে তখন কিন্তু এটা কি করবে, গ্লুকাগনকে আরো করবে, আরো সিনথেসিসে হেল্প, আরো হচ্ছে সিক্রেশনে হেল্প করবে। আরেকটা কথা বলছে যে এক্সারসাইজ স্টিমুলেট সিক্রেশন অফ গ্লুকাগন। জাস্ট এই তিনটা পয়েন্ট, এটাও অ্যাজ ফর এমসিকিউ, কারণ গ্লুকাগন থেকে ওরকম কোশ্চেন ধরে না। বাট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা আমি এখন কথা বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরো এই ইনসুলিন বললা, গ্লুকাগন বললা, এই জিনিসগুলোর অ্যাকচুয়ালি আমরা ইমপ্লিমেন্টটা কোথায় করবো, বা কেন আমাদের এই নলেজটা লাগবে ফার্দার যখন তুমি প্যাথোলজি পড়বা বা মেডিসিন পড়বা, তখন এই নলেজটা কেন লাগবে? এটাই হচ্ছে মেইন কথা। আমাদের পড়ার হচ্ছে গিয়ে গোল তো এটাই, যে আমরা অ্যাকচুয়ালি জানবো এটা ক্লিনিক্যাল হচ্ছে গিয়ে অ্যাপ্রাইজালটা কোথায় কোথায় আমরা ক্লিনিক্যালি হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবো। ওকে, সো যদি আমি ব্লাড গ্লুকোজের কথা বলি, ব্লাড গ্লুকোজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে এটাকে একটা মেইনটেইন একটা লেভেলে রাখা। যেহেতু দেখলাম যে ইনসুলিন কি করছে, গ্লুকোজটাকে হচ্ছে গিয়ে কমাচ্ছে, তাই না? ইনসুলিনটা হচ্ছে গ্লুকোজের লেভেলকে কমাচ্ছে আর গ্লুকাগন হচ্ছে বাড়াচ্ছে। এখন ধরো এমন হলো যে কোনো কারণে আমার বডিতে, তুমি এতটুকু তো বুঝতে পারছো যে ইনসুলিনটা আমার ব্লাড গ্লুকোজ লেভেলকে কমায় আর গ্লুকাগন বাড়ায়। ওকে, এতটুকু বুঝছো? তারপরে ফার্দার আগাবো যে যদি কোনো কারণে আমার বডিতে গ্লুকোজের লেভেল বেড়ে যায় তখন অ্যাকচুয়ালি কি হয়।
যদি গ্লুকোজের লেভেল বাড়ে, গ্লুকোজটা কিন্তু এই যে অসমোটিক প্রেসার বা অনকোটিক প্রেসার এটাকে বাড়ায় দেয়। তখন কি হবে, আদার যে সাইড গুলো আছে সার্কুলারি সিস্টেমের মধ্যে যদি গ্লুকোজের হচ্ছে কনসেন্ট্রেশন বেড়ে যায়, এটা অনকোটিক প্রেসারকে অনেক বেশি বাড়ায় দেয়, যার কারণে আদার সাইড গুলা থেকে কি করবে, ও ফ্লুইডটাকে নিয়ে আসবে, ওয়াটারটাকে নিয়ে আসবে, যার কারণে ওইটা কিন্তু ভলিউমকে বাড়ায় দিবে। কিন্তু দেখো একটা জিনিস ভাবো, ও যদি পাশের সেলগুলো থেকে এই জিনিসগুলোকে সে নিয়ে আসে, তাহলে ওই যে সেলগুলা ছিল, সেলটা কি হবে, ডিহাইড্রেটেড হয়ে যাবে। সো ফার্স্টে কি করবে, যদি আমি ইনক্রিজ অ্যামাউন্ট অফ গ্লুকোজ হয়, ইট উইল ইনক্রিজেস দ্য অনকোটিক অর অসমোটিক প্রেসার এন্ড দ্যাট উইল কজেস কি করবে, যে ডিহাইড্রেশন অফ দ্য সেল, এক কথায়। তো ব্লাড, ধরো ব্লাড হচ্ছে গিয়ে ভলিউমটা বেড়ে গেল, ওই যে এখন আমরা চলে যাবো কিডনিতে, যেহেতু ব্লাডটা আমার ফিল্টারেড হবে কিডনি দিয়ে। এখন কিডনিতে যদি এক্সেস পরিমাণের ব্লাড ভলিউম যায়, ওখানে ব্লাড ফ্লোটাও বেড়ে যাবে, ফিল্ট্রেশনও অনেক বেশি হবে। এখন এক্সেস পরিমাণের হচ্ছে গিয়ে গ্লুকোজটা তো থাকলো, ফিল্ট্রেশনও চলে গেল এক্সেস পরিমাণের গ্লুকোজ, যেহেতু গ্লুকোজটা পুরোপুরি ফিল্ট্রেশন হইতে মানে ফিল্টার্ড হইতে পারে। কিন্তু আমরা পড়েছিলাম, মনে আছে একটু, মানে একটু ব্যাকে যে একটু মনে রাখবা, যে আমরা টিএম বলে একটা কথা বলেছিলাম, ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। তো এটার মধ্যে কথা ছিল যে এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউব, এটার মধ্যে কিছু রিসেপ্টর থাকে, তাই না? ওই জিনিসটা কি করেছিল, গ্লুকোজটাকে নিয়ে আসছিল ফ্রম দ্য ফিল্ট্রেট টু দ্য টিউবুলার সেল, তারপর সে চলে গেছিল আবার ব্যাক করে ব্লাডে। এখন এই যে টিউবুলার ট্রান্সপোর্ট ম্যাক্সিমামটা যেটা পড়েছিলাম, এটার যদি এক্সেস অ্যামাউন্টে যে ট্রান্সপোর্টার গুলো আছে, তার যে যদি এক্সেস অ্যামাউন্টের গ্লুকোজটা ফিল্ট্রেশনে চলে আসে, তাহলে কিন্তু ও আর কিছুতেই ওই এক্সেস অ্যামাউন্টের গ্লুকোজটাকে সেলের মধ্যে নিতে পারবে না। তো তখন কি হবে জানো, তখন হচ্ছে এই গ্লুকোজটা আমার ইউরিনে প্রেজেন্ট করবে। তখন কিন্তু আমি খুব সহজেই কি করবো, ডায়াগনোস করতে পারবো। যদি ইউরিন টেস্ট করি, আমি ডায়াগনোস করতে পারবো যে পেশেন্টের কি হচ্ছে, ইউরিনের মধ্যে দিয়ে গ্লুকোজ যাচ্ছে, দ্যাট মিনস কোনো কারণে হয়তো তার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা বেড়ে গিয়েছে। তো দুইটা পয়েন্ট, যেটা ডিহাইড্রেশন অফ দ্য সেল, আরেকটা হচ্ছে কি করবে, গ্লুকোজ প্রেজেন্ট ইন দ্য ইউরিন। এবং এটা কি হয়, যেহেতু বললাম যে আচ্ছা ডায়ালিসিস একটা কথা বলেছিলাম, ডায়ালিসিস মানে হচ্ছে এক্সেস অ্যামাউন্ট ইউরিনেশন হবে। তো যখন এই ওয়াটারটা তোমার হচ্ছে যখন এই গ্লুকোজটা বের হয়ে যাচ্ছে ইউরিন দিয়ে, এটা কি করবে, এটা হচ্ছে তোমার ডায়ালিসিস করবে। ডায়ালিসিস করার জন্য এক্সেস অ্যামাউন্টের হচ্ছে গিয়ে ব্লাডের যে ফ্লুইডটা ফিল্ট্রেশন হয়েছিল সেটাও বের হয়ে যাবে। ওকে, এটুকু হচ্ছে তিনটা পয়েন্ট যেটা বললাম। আরেকটা কথা, যদি ধরো এমন হয় যে একদম লং টার্ম ধরে একটা মানুষের বডিতে লং টার্ম ধরে গ্লুকোজটা অনেক বেশি বেড়ে আছে, সে কোনো ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিচ্ছে না, বা সে ডায়েটের যে কন্ট্রোল সেই জিনিসগুলো করতেছে না। নর্মালি যেটি আমি ভাবি যে ডায়াবেটিসটা কিন্তু অনেক একটা বাজে রোগ, তাই না? যে এটা অনেক কিছু করে, তোমার হচ্ছে গিয়ে যে গ্যাংগ্রিন করে হাতে পায়ে, তারপরে এবং ওই যে ওন গুলা হয়, ওন গুলা সহজে হিল হয় না ডায়াবেটিস হলে। সো এই করে কি, ও যখন এক্সেস অ্যামাউন্ট একদম প্রলং টাইমে ক্রনিক্যালি যখন ব্লাডের মধ্যে গ্লুকোজটা বাড়তে থাকবে, তখন এই যে এটা করবে কি, আদার ভাস্কুলার ডিজিজ করবে, এবং এই যে আমার ভেসেল ওয়াল আছে ওই জিনিসগুলাকে হচ্ছে ড্যামেজ করে ফেলবে, এই কাজগুলো করবে। সো দেখো এত কিছু আমরা পড়লাম, এটা নলেজ থেকে আমরা এটাই পেলাম যে যখন গ্লুকোজটা বেড়ে যাবে, এটার অনকোটিক প্রেসার বা অসমোটিক প্রেসারটা বেড়ে যাওয়ার কারণে আদার সেলগুলা থেকে সে এক্সেস পরিমাণে ফ্লুইড নিয়ে আসবে, যার কারণে সেলগুলা ডিহাইড্রেটেড হয়ে যাবে। এন্ড ফাইনালি যখন গ্লুকোজটা এক্সেস পরিমাণে ফিল্ট্রেশন হচ্ছে, দিস গ্লুকোজ উইল প্রেজেন্ট ইন দ্য ইউরিন। এন্ড থার্ডে যেটা বলেছি, ইট উইল কজেস দ্য ডায়ালিসিস করবে। এন্ড ফাইনালি যখন একটা ক্রনিক্যাল টাইম ধরে অনেক প্রলং পিরিয়ড ধরে গ্লুকোজটা এলিভেটেড থাকবে ইন দ্য ব্লাড, তখন এটা কিন্তু আদার কমপ্লিকেশন গুলো অ্যারাইজ করবে। ওকে, সো এতটুকুই ছিল মেইনলি তোমার ইয়া থেকে বলার about the hormone secret from the islets of Langerhans. Okay, I think তোমাদের এত অল্প সময়ের মধ্যে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো ডিসক্রাইব করা পসিবল হয়েছে। আচ্ছা, নাও আইল গো ফর প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন এন্ড ক্যালসিটোনিন, অ্যাকচুয়ালি এটা ওরকম ভাবে ভাই কিছু বেসিক জিনিস ধরবে তোমাকে, আর রিটেনের জন্য ক্যালসিয়ামের যেই তোমার হচ্ছে রেগুলেশন, এটা মাঝে মাঝে আসে, এবার ফাংশন অফ ক্যালসিয়াম, এই জিনিসগুলো আসে। সো রিটেনের দিন তো আমরা এগুলো নিয়ে কথা বলবো। সো আজকে আমি একদম কম সময় চেষ্টা করবো যেটা তোমাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট সেটা। তো এখানে মেইনলি যেটা, যেহেতু প্যারাথাইরয়েড হরমোনের একটা খুব মেজর ফাংশন আছে ক্যালসিয়াম আয়নের উপরে। সো আজকে আমরা এই ক্যালসিয়াম আয়নটা নিয়ে একটু কথা বলবো, দেন আমরা চলে যাব এটা কি মানে ডেফিসিয়েন্সি হলে কি ডিজিজটা হয়, বা হচ্ছে গিয়ে ক্যালসিটোনিনের কি ইফেক্ট আছে ক্যালসিয়ামের উপরে, এই জিনিসগুলো নিয়ে। তো এখন যদি আমি বলি যে ব্লাডের মধ্যে এই যে ক্যালসিয়াম, সেটা অ্যাকচুয়ালি কি ফর্মে থাকে।
কি কি ভাবে থাকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাইবার জন্য, রিটেনের জন্য। তুমি জানো রিটেনে অনেকগুলো পার্ট থাকে, 3টা পার্ট থাকে, এর মধ্যে একটা থাকে একটু বড়, কোনটা থাকে একটু ছোট, আর কোনটা থাকে মাঝারি। তো এইখানে এটা একটু খুবই সিম্পল একটা ছোট প্রশ্ন, বাট একদম টু দা পয়েন্টে লিখলে কিন্তু ফুল মার্ক পাওয়া যায়। দেখো এখানে কিন্তু তোমাকে মেইনলি জানতে হবে যে 3টা ফর্মে থাকতে পারে। একটা সে থাকতে পারে আয়নাইজ ফর্মে, একদম মেজরিটি কিন্তু আয়নাইজ ফর্মে থাকে, যেটা পুরোপুরি 50% এর মতো থাকে। 50% থাকে হচ্ছে আয়নাইজ ফর্মে। এরপরে 41% থাকতে পারে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে। এই প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে, এটা কিন্তু আমি আগেও বলেছি কিডনি পড়ানোর সময়, যে এটা থাকার কারণে এটা কিন্তু আর ফিল্ট্রেশন হয় না। আরেকটা থাকতে পারে কিছু অ্যানায়নের সাথে বাইন্ড করে, লাইক ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, এরকম ভাবে সে কিছু অ্যানায়নের সাথে থাকতে পারে। 3টা কথা বলবা যে 3 ফর্ম থাকবে, একটা হচ্ছে আয়নাইজড ফর্ম, and the calcium bind with the plasma protein and calcium bind with the anion। তখন পার্সেন্টেজটা বলে দিবে, একটা 50%, একটা 41%, আর একটা হচ্ছে গিয়ে তোমার 9%। বাস এতটুকু অ্যান্সার, এখান থেকে আর কিছু নাই। যদি আমি এখন কথা বলছি রেগুলেশন অফ ক্যালসিয়াম, এটা অ্যাকচুয়ালি তোমাদের রিটেনের দিন আমি ডিসকাস পুরো ভালো করে করব। টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য প্যারাথাইরয়েড হরমোন। ওকে, সো প্যারাথাইরয়েড হরমোনের মেইনলি যদি বলি যে টার্গেট অর্গান কোন কোনগুলা, আমি কিন্তু শুধু প্যারাথাইরয়েড হরমোনের কথা বলতেছি। প্যারাথাইরয়েড হরমোনের টার্গেট অর্গান কি, আর ওইখানে যে সে কি কি কাজ করতেছে, এটা এটা কিন্তু ভাইবার জন্য ইম্পর্টেন্ট। যে টার্গেট অর্গান হচ্ছে তোমার 3টা বলবা। প্রথমে যেটা সেটা হচ্ছে কিডনি, দেন বলবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এন্ড মেইন ইফেক্ট হচ্ছে বোনের উপর। সো ফার্স্ট টাইম বললাম যেটা কিডনি, কিডনিতে কি করবে। আরেকটা কথা, তুমি যদি একটা সূত্র মনে রাখো তাহলে তুমি বাকি জিনিসগুলো নিজের মতো করে মনে রাখতে পারবা। সেটা হচ্ছে, যদি আমি মনে করতে পারি, এই প্যারাথাইরয়েডটা কি করবে, ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের লেভেলটাকে যে করেই হোক বাড়ায় দিবে। তাহলে কি প্যারাথাইরয়েড একদম টার্গেট যে কাজটা, তো আমাদের সব একটা গোল থাকে লাইফে, তাই না? তো ওই প্যারাথাইরয়েড হরমোনের গোল হচ্ছে ও ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের যে ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশনটাকে বাড়ায় দিবে। সো 3টা অর্গানে যে 3টা ভাবে কাজ করতে পারে। ফার্স্ট অফ অল সে চলে গেল কিডনিতে। কিডনিতে আমরা জানি যে যেই পোর্শনটা প্লাজমা প্রোটিনের সঙ্গে ছিল সেটা তো আর ফিল্টার হইলো না। আদার যে জিনিসগুলা ফিল্ট্রেশন হচ্ছিল ওইগুলাকে কি করবে, সে টেনে ধরে নিয়ে আসবে। তো কি করবে ও, ইট ইনক্রিজেস দ্য রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম, ক্যালসিয়ামটাকে সে ইনক্রিজ করবে রিঅ্যাবজর্পশনটা। এর পাশাপাশি দেখো একটা জিনিস আছে, ওর কিন্তু ফসফেটের উপর একটা কাজ আছে। ও কি করবে, ফসফেটের ফিল্ট্রেশনটাকে কোনোভাবে বাড়ায় না, বাট মেইনলি যেহেতু বলছে ওর গোল হচ্ছে ক্যালসিয়ামকে বাড়ায় দেওয়া। সো কি করবে, ক্যালসিয়াম যতটুকু ফিল্ট্রেশন হয়েছিল এই প্যারাথাইরয়েড হরমোন যে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে ক্যালসিয়ামের রিঅ্যাবজর্পশনটাকে বাড়ায় দিবে ফ্রম দা ওই যে টিউবুলার, মানে তোমার হচ্ছে কি যেই নেফ্রন আছে ওখান দিয়ে। সেকেন্ড হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে আমরা অনেক সময় খাবার খাই, খাবারের মধ্যে কিছু আমার এক্সোজেনাস ক্যালসিয়াম চলে যায়। সো ওই যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের যে মিউকোসা, ওই জায়গাটাও সে কাজ করে বোথ দ্য ক্যালসিয়াম এন্ড ফসফেট দুইটাকেই কি করবে, অ্যাবজর্পশন করবে। এখানে কি করতেছে, অ্যাবজর্পশন করতেছে ফ্রম দ্য ফুড উই টেক ডেইলি 3 টাইমস। তো তখন ওইখান থেকে সে ক্যালসিয়ামটাকে নিয়ে যাবে। তো দুইটাই কিন্তু সে ক্যালসিয়ামটাকে নিয়ে আসতেছে। সে কিন্তু ইউরিনের মাধ্যমে বের হওয়াটাকে সে প্রিভেন্ট করতেছে, ফিটাসের মাধ্যমে বের হওয়াটাকে প্রিভেন্ট করতেছে। সো এই দুইটা অ্যালং উইথ দ্য ইফেক্ট অন বোন। এখন বোনে কি করবে, ওকে, সো বোনে যাওয়ার আগে কয়েকটা জিনিস টার্ম জানা দরকার। একটা হচ্ছে যে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এন্ড অস্টিওসাইট। এটা কিন্তু হিস্টোলজির পড়া, যেহেতু ফিজিওলজিটা তোমার অনেক ক্ষেত্রে হিস্টোলজির সাথে অনেক রিলেটেড। হিস্টোলজিতে যে ফাংশন গুলো পড়ছো ওইগুলাই ঘুরে ফিরে এখানে আসতেছে। সো অস্টিওসাইটটা মেইনলি কি করে, ফরমেশন করে বোনটাকে। বাট অস্টিওব্লাস্ট আর ব্লাস্টটা হচ্ছে একদম মানে একদম প্রিম্যাচিউর অবস্থায় থাকে, আর অস্টিওক্লাস্ট হচ্ছে ম্যাক্রোফেজ। সো অস্টিওক্লাস্টের ফাংশন হচ্ছে কি, যেইগুলা ওল্ড হয়ে গেছে যে অস্টিওসাইট গুলো সেগুলাকে সে খেয়ে ফেলবে। এখন যখন প্যারাথাইরয়েড হরমোনটা সিক্রেশন হচ্ছে, এটা কি, আচ্ছা আরেকটা কথা যে মোবিলাইজেশন, হোয়াট ইজ মোবিলাইজেশন এন্ড হোয়াট ইজ রিজর্পশন, নট রিঅ্যাবজর্পশন, ইটস রিজর্পশন। বোন রিজর্পশনটাকে যদি বাড়ায় দেয়, হোয়াট ডাজ ইট মিন, এই বোন রিজর্পশন বাড়ানো মানে হচ্ছে বোন থেকে ক্যালসিয়ামটাকে সে নিয়ে আসবে ব্লাডের মধ্যে, বোন থেকে ক্যালসিয়ামটাকে নিয়ে আসবে বা বোনের ক্যালসিয়ামটাকে সে বের করে দিবে, এটা বলে রিজর্পশন। এটা হচ্ছে কি করবে, প্যারাথাইরয়েড হরমোন যখন সিক্রেশন হবে, এটা অস্টিওক্লাস্ট যে সেলগুলো আছে ওগুলাকে স্টিমুলেটেড করবে। অস্টিওক্লাস্টের সেলগুলাকে স্টিমুলেটেড করলে এই সেলটা, ওই যে বলছিলাম ওর কাজ হচ্ছে যে সেল মানে ওই যে অস্টিওসাইটগুলোকে ভেঙে চুরে ফেলা। তো ও কি করবে, ওই ক্যালসিয়ামটাকে ভেঙে ফেলে ওই বোনস থেকে সে কি করবে, রিজর্পশন করতে হেল্প করবে, এবং তখন ক্যালসিয়ামটা ফ্রম দা বোন চলে আসবে ব্লাডে, এবং এটা কি করবে, ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটাকে বাড়ায় দিবে, তাই না? এন্ড এটার আচ্ছা আরেকটা কথা হচ্ছে, এখানে দুইটা ফেজে ভাগ করা হয়, ওইটা তোমরা একটু দেখে নিও, রিটার্নের দিন আবার বলবো।
আর এটা কি একটা ওস্টিওক্লাস্টের উপর বললাম, আর একটা হচ্ছে ওস্টিওব্লাস্ট। ওস্টিওব্লাস্টের যে অ্যাক্টিভিটি সেটাকে সে সাপ্রেস করে দিবে। এন্ড ওস্টিওব্লাস্টের যেহেতু কাজ, এটা একটা প্রিম্যাচিউর সেল, তো এটা ফাইনালি ওস্টিওসাইটে কনভার্ট হয়। তো ওই ওস্টিওব্লাস্টের ফাংশনকে তোমার যদি ডিক্রিজ করে দেয়, তখন কিন্তু ওই বোনের যেই তোমার স্ট্রাকচারটা ওইটার আগের মতো ফর্মেশন হয় না। সো এখানে তখন যে ক্যালসিয়ামের যে রিজার্ভশন পাওয়ারটা ছিল ওইটাকে সে আর কমাতে পারবে না, যদি আমি ওস্টিওব্লাস্টিক সেলটাকেই আমি মানে ওর ফাংশনকে ইনহিবিট করে দিই। সো মেনলি তিনটা কথা বলেছি, তিনটা অর্গানের কথা বলছি। টিচার এইভাবেই শুনতে চাইবে কি কি অর্গানে কাজ করে, কি কাজ করে, ফাইনাল আউটপুটটা, দ্য গোল অফ দ্য, যদি বলা যায় প্যারাথাইরয়েড হরমোনের লাইফের গোলটা কি, সেটা হচ্ছে ইনক্রিজেস দ্য ক্যালসিয়াম লেভেল ইন দ্য ব্লাড। ওকে ওকে, নাও উইল ডিসকাস অ্যাবাউট দ্য ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন হচ্ছে একদম অপোজিট, ওরও তাই, বাট একদম অপোজিট। ক্যালসিটোনিন কি করবে? দুইটা কাজ করবে, মনে রাখবা। একটা হচ্ছে কিডনিতে চলে যাবে, কিডনিতে চলে যে ওই যে এক্সেস অ্যামাউন্টের ক্যালসিয়াম ছিল ওইটাকে, মানে ক্যালসিয়ামটা যখন ওখান দিয়ে যাচ্ছে, তখন যদি কোনো কারণে আমার ক্যালসিটোনিন হরমোন রিলিজ হচ্ছে, তাহলে ওই ক্যালসিটোনিন হরমোনটা ক্যালসিয়ামের যে রিঅ্যাবজর্পশন প্রসেসটা ছিল আগে যেটা চলছিল, ওইটাকে আর হতে দিবে না, টু সাপ্রেস দ্য রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম। ঠিক আছে, তাহলে ওইটা কি করলো? তাহলে ক্যালসিটোনিন, অফকোর্স ক্যালসিয়াম হচ্ছে শত্রু, তাই না? শত্রু হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের। সো এই ক্যালসিটোনিনটা ও যা করতেছে তা কখনোই করবে না, ও রিঅ্যাবজর্পশন করতে যাচ্ছে, ওকে করতে দিবে না। আর ওদিকে কি করবে? বনে চলে যাবে, বনে প্যারাথাইরয়েড হরমোন কি করেছিল? রিজার্পশন করছিল না? সো ও কি করবে? ওই রিজার্পশনটাকে সাপ্রেস করে দেবে। রিজার্পশনটাকে সাপ্রেস করে দিলে তখন কিন্তু আর ক্যালসিয়ামটা ওই বোনস থেকে বের হয়ে ব্লাডে যেতে পারবে না। তো দুইটা জিনিস বোঝা গেছে। দেখো ওখানে কিন্তু ইনসুলিন গ্লুকাগন যেমন একটা আরেকটা শত্রুর মতো কাজ করছে, এখানে কিন্তু প্যারাথাইরয়েড হরমোন এন্ড ক্যালসিটোনিন ওরাও কিন্তু শত্রুর মতো কাজ করছে, যে একটা যা করতেছে ও সেটা করবে না। ক্যালসিটোনিন এখানে কিডনিতে যে ক্যালসিয়ামটা ছিল তার রিঅ্যাবজর্পশনটাকে কমাই দিচ্ছে, সাপ্রেস করে দিবে। আর ওখানে আবার বোনের যেই হচ্ছে গিয়ে কাজটা ছিল রিজার্পশনটাকেও সাপ্রেস করে দিবে। এন্ড ফাইনালি কি হবে? ক্যালসিটোনিনটা ব্লাডের যে ক্যালসিয়াম লেভেলের এক্সেস ছিল সেটাকে সে হেল্প, মানে রেগুলেশনে হেল্প করতে পারে। আচ্ছা, এখানে একটা ভাইবার কোশ্চেন আছে, আমি একটু বলে দিচ্ছি, যে এসেনশিয়াল হরমোন অফ দ্য বডি, এটা একটু তোমরা দেখে নিবা। আমি যে টার্মটা বলি তোমরা আমার চাইতে ভালো জানো, এটা আমি জানি। যে অ্যালডোস্টেরন, ইনসুলিন, তোমার হচ্ছে প্যারাথর্মোন এন্ড কর্টিসল, এদেরকে বলা হয় এসেনশিয়াল হরমোন। আচ্ছা, আর একটা জিনিস বাকি আছে, এটা বলার পরে আমি তোমাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে টিটানি। এখন দেখো টিটানি ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, আর টিচাররা এটা তোমাকে দেখতে চায় যে তোমাকে কিভাবে দেখাও তো যে কিরকম হয়। এটা হচ্ছে তোমাকে একদম ভাইবার মধ্যে দেখাইতে হইতে পারে, বা এটা হচ্ছে কি কি করতেছে প্রথমে। আচ্ছা শোনো তো বলি, টিটানি হচ্ছে একটা ধরো ডিসঅর্ডার। যখন আমার কি হবে? ক্যালসিয়াম লেভেলটা কমে যাবে। যদি কোনো কারণে আমার প্যারাথাইরয়েড হরমোনটা সিক্রেশন হচ্ছে না বডিতে, কোনো কারণে আমার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে অ্যাট্রফি হলো, ছোট হয়ে গেল, অ্যাজেনেসিস হইলো, বা অনেক আদার কজ থাকতে পারে। তো এই কজগুলোর জন্য আমার প্যারাথাইরয়েড হরমোনের সিক্রেশন কমে গেল, যার কারণে আমার ক্যালসিয়ামের লেভেলটাও কমে যাচ্ছে। সো ফাইনালি কি করবে? এই ক্যালসিয়াম লেভেলটা যে কমে যাচ্ছে, এইটা একটা ডিসঅর্ডার করে, যেটাকে আমরা বলে থাকি টিটানি। এটা অ্যাকচুয়ালি কি করে? ক্যালসিয়াম আয়ন আমরা জানি অনেক ইম্পর্টেন্ট ফর দ্য নিউরোমাসকুলার জাংশনে, তাই না? সো যখন ক্যালসিয়ামের লেভেলটা কমে যাচ্ছে, এটা কি করবে? এটা সোডিয়াম যে আয়নটা আছে, সোডিয়াম আয়নের যে ট্রান্সপোর্ট, এটাকে সে বাড়ায় দিবে। যার কারণে কি হবে? এই যে নিউরোমাসকুলার মেমব্রেনের পার্মিয়াবিলিটি ফর দ্য সোডিয়াম উইল ইনক্রিজ করবে। এবং কি হবে? নিউরোমাসকুলার জাংশনের মধ্যে হাইপার এক্সাইটেবিলিটি হবে, যার কারণে একটা ক্লিনিক্যাল, আমরা হচ্ছে একটা, তার হাতটা দেখবে একটু এরকম হয়ে আছে, যে আমি তোমাকে দেখাতে চাই এরকম হয়ে থাকবে, লাইক আমি কিভাবে দেখাবো, এরকম হয়ে থাকবে। এখন একটু খেয়াল করো যে, আচ্ছা আমি হাত দিয়ে দেখাই, এরকম হয়ে থাকবে, এরকম হয়ে থাকবে। এখানে কি দেখতেছি? আমরা দেখতে পাচ্ছি যে, আগে বলি, এটা হচ্ছে ফ্যালাঞ্জিয়াস আর এটা হচ্ছে মেটাকার্পাল বোন, তাই না? এই মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল যে জয়েন্টটা আছে, এটা ফ্লেক্স করবে, ফ্লেকশন হবে, এরকম ভাবে থাকবে, ফ্লেকশন হবে। আর ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট গুলা হচ্ছে এক্সটেনশন থাকবে, এই যে এক্সটেনশন। আর আমরা এই থামে জানি অপোজিশন মিন্স এরকম হয়ে যাও, অপোজিট দিকে চলে যাও। সেটাকে আমি এইভাবে দেখাবো, টিচার যদি বলে আমরা এইভাবে দেখানোর চেষ্টা করবো। মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট হচ্ছে কি হচ্ছে? ফ্লেকশন হচ্ছে, ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টটা এক্সটেনশন করতেছে, এন্ড অপোজিশন অফ দ্য থাম, এটাকে আমরা বলে থাকি কার্পোপ্যাডাল স্পাজম, বা বলতে পারো যে কার্পোপ্যাডাল সিনড্রোম। এটা হচ্ছে এরকম দেখতে, এরকম দেখতে। এটা তোমার সবাই ট্রাই করে যাবা, ভাইবার আগে অফকোর্স তোমার ট্রাই করে যাবা, বই ছবি আছে, ছবি দেখে ট্রাই করে যাবা। আর দুটা জিনিস হয়, এটা হচ্ছে স্ট্রাইডার হইতে পারে, কনভালশন হইতে পারে। স্ট্রাইডার মেইনলি হবে তোমার স্পাজম অফ দ্য গ্লটিস, মানে গ্লটিসের মধ্যে স্পাজম করবে, বাস এতটুকুই। জাস্ট মেইনলি এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওটা বলবা যে এটা সোডিয়াম আয়নের যেই ট্রান্সপোর্টটাকে বাড়ায় দিবে এবং নিউরোমাসকুলার হাইপার এক্সাইটেবিলিটি করে দিবে, যার কারণে একটা কার্পোপ্যাডাল স্পাজম হবে। মেইনলি এই টার্মটা শুনতে চাই, কার্পোপ্যাডাল স্পাজম। তুমি পারার পরে টিচার তোমাকে দেখাইতে বলতে পারে, বা যেটা ক্রাইটেরিয়া কি, সেটা হচ্ছে তিনটা জিনিস বলবা, যে মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট উইল বি ফ্লেক্সড
interphalangeal joint will be extended and it will causes the opposition of thumb. এই তিনটা জিনিস, ওকে? So today's lecture is done খুব সম্ভবত। আর যে কোশ্চেন গুলো বাকি আছে এগুলো আমরা রিটেনের দিন বলবো, যেহেতু রিটেনের দিনও আমাদের হচ্ছে অনেক পড়া থাকে, বা আমরা অ্যাকচুয়ালি ভাইবার যখন আমরা রিভিউ সেশন গুলো নেই ওখানে অ্যাকচুয়ালি সব জিনিসগুলা বলা সম্ভব না। তো মোটামুটি রিভিউ এন্ড রিটেন দুইটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের ক্লাসটা কমপ্লিট হয়। ওকে, সো নেক্সট দিন আমি রিটেনটা হচ্ছে আমরা যখন রিপ্রোডাকশনটা পড়াবো রিপ্রোডাকশনের সাথে করে নিব, যেহেতু দুইটার মধ্যে আমরা অনেক খুব অল্প জিনিসগুলো আমাদের বাদ আছে এন্ডোক্রাইনের মধ্যে। সো আমরা কি করব, এন্ডোক্রাইনটাকে এবং রিপ্রোডাকশনের দুইটা রিটেন সেশনকে একসঙ্গে নিব। আর এরপরে যেটা নেক্সট ক্লাস থাকবে সেটা খুব সম্ভবত পরশুদিন হবে, সেটা অ্যাবাউট দ্য রিপ্রোডাকশন চ্যাপ্টারটা দিন আমরা শেষ করে ফেলবো, যেহেতু ওইটা হচ্ছে গিয়ে অনেক ছোট একটা চ্যাপ্টার। এন্ড ফিমেলদের জন্য, ফিমেল স্টুডেন্টদের জন্য রিপ্রোডাকশনের চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ওভালিউশন কিভাবে হচ্ছে, মেনস্ট্রুয়েশন প্রসেস, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো না পারলে পাস হয় না, সত্যি কথা, যে এগুলো না পারলে কিন্তু পাস হয় না যারা ফিমেল স্টুডেন্ট তাদের জন্য। সো আমি বলবো তোমাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, যেভাবেই হোক অ্যাটলিস্ট প্রফের আগে এই জিনিসগুলোর একদম বেসিক জিনিসগুলো বুঝে নিবা। এটা তোমরা কিন্তু চাইলে হিস্টোলজি বইয়ের হেল্প নিতে পারো, সরি এমব্রিওলজি, ঠিক আছে, এমব্রিওলজির হেল্প নিতে পারো। এমব্রিওলজির জন্য যেমন ইম্পর্টেন্ট এটা কিন্তু ফিজিওলজির এই যে তোমার রিপ্রোডাকশন চ্যাপ্টারটা, এটার জন্য ফিমেল স্টুডেন্টদের জন্য ফিমেল যে প্রসেস গুলো হয় ওইটাই কিন্তু মেইনলি কমপ্লেক্স। ওই জিনিসগুলো তোমাদের অফকোর্স একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এন্ড অফকোর্স ওইটা কিন্তু রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। রিটেনের জন্য একটা প্রসিডিউর তো অফকোর্স থাকবে, আইদার ওভালিউশন আর মেনস্ট্রুয়েশন, কোন একটা থাকবে। ওকে, আর যদি আজকের ক্লাসে কারো কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট করবা, আই উইল ট্রাই টু রিপ্লাই। ওকে, সো আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের এবং পরিবারের যত্ন নাও। আল্লাহ হাফেজ।